আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। আমি আছি আলহামদুলিল্লাহ। তো অধ্যায় 13 জীবের পরিবেশ, এই অধ্যায়ের উপর আজকে হচ্ছে প্রথম লেকচার। তো তোমাকে এই লেকচারের ব্যাপারে এই অধ্যায়টার ব্যাপারে কিছু কথা প্রথমে বলতেই হবে। এই অধ্যায়টা অন্যান্য যে কোনো অধ্যায়ের তুলনায় একটু সহজ, তবে হচ্ছে এই অধ্যায়টা সহজ হলেও এই অধ্যায় থেকে ফুল মার্কস পাওয়া কঠিন। একটা সৃজনশীল আনসার করে 10-এ 10 পাওয়া একটু কঠিন, কারণ এই অধ্যায়ের মধ্যে কোনো চিত্র নাই, ম্যাথমেটিক্যাল টার্ম নাই, তারপরে কোনো কৌশল খাটানোর উপায় নাই, জাস্ট বর্ণনামূলক উত্তর দিতে হয়। এই জন্য একটু কয়েকটা বিষয় একটু মাথায় রাখবা, যে চেষ্টা করবা এই অধ্যায় থেকে প্রশ্নের উত্তর না করার জন্য, যেহেতু এখানে ফুল মার্কস পাওয়ার সম্ভাবনা কম থাকে। শেষ পর্যন্ত যদি না হয় যে এটা উত্তর করতেই হচ্ছে, তাহলে সর্বশেষের দিকে গিয়ে এই সৃজনশীলের আনসারটা করবা। এটা হলো 1 নাম্বার পয়েন্ট। আর আমরা চেষ্টা করব ইনশাল্লাহ কত সহজে এই অধ্যায় থেকে ফুল মার্কস পাওয়া যায় এবং হচ্ছে কিভাবে লিখলে ফুল মার্কস পাওয়া যাবে সেভাবে আমরা পড়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো অধ্যায়টার ভিতরে যদি আমরা প্রবেশ করি, প্রথম যে টপিকটা পাবো সেই টপিকটা হচ্ছে বাস্তুতন্ত্র। এই বাস্তুতন্ত্র সম্বন্ধে আমাদের বেসিকটা ক্লিয়ার করতে হবে। একটা জিনিস মনে রাখবা, বাস্তুতন্ত্র হচ্ছে একটা অঞ্চলের নাম, একটা জায়গা হচ্ছে বাস্তুতন্ত্র, যে জায়গার মধ্যে নির্দিষ্ট কিছু সংখ্যক জীব বাস করে। তার মানে এটা যদি এমন একটা পরিবেশ হয় যে পরিবেশের মধ্যে কোনো জীব বাস করে না, তাহলে ওই পরিবেশটা বাস্তুতন্ত্রের অন্তর্গত হবে না, সেটাকে বাস্তুতন্ত্র বলা যাবে না। এক্স্যাক্টলি আমরা বাস্তুতন্ত্র তাকেই বলবো যে পরিবেশের মধ্যে জীব বাস করে, কিছু সংখ্যক প্রাণী উদ্ভিদ বাস করে, সেই অঞ্চলটা হচ্ছে বাস্তুতন্ত্র। তো বাস্তুতন্ত্রের একটা উত্তম উদাহরণ যদি আমরা বলি, তাহলে সেটা হচ্ছে পুকুর। যে কোনো একটা পুকুরই হচ্ছে একটা উত্তম বাস্তুতন্ত্র উদাহরণ। তা পুকুরের মধ্যে কি আছে? সূর্যের আলো পড়ে, সেখানে শ্যাওলা হয়, সবুজ শ্যাওলা। তারপরে আশেপাশে উদ্ভিদ আছে, ফাইটোপ্লাঙ্কটন আছে, ওরা খাদ্য তৈরি করে। আবার এই কিছু জুও প্লাঙ্কটন আছে, ছোট ছোট পোকা কীটপতঙ্গ আছে, তারপর ব্যাঙ আছে, ছোট মাছ আছে, আবার হচ্ছে বড় মাছ আছে, আবার হচ্ছে গুই সাপ আছে, হ্যাঁ, আবার হচ্ছে উপরের দিক দিয়ে বাজ পাখি আছে। তার মানে বাস্তুতন্ত্রের একটা উত্তম উদাহরণ হচ্ছে, একটা বেস্ট উদাহরণ হচ্ছে একটা পুকুরই হচ্ছে একটা বাস্তুতন্ত্র। টোটাল একটা পুকুর, এই টোটাল এরিয়াটা একটা বাস্তুতন্ত্র। আবার আমি যদি আরও নিখুঁতভাবে চমৎকার আর একটা উত্তর করি, যে বাস্তুতন্ত্রের আরও শর্টকাট ওয়ে বলেন, সবচেয়ে ছোট বাস্তুতন্ত্র আমরা দেখতে চাই, তাহলে হচ্ছে অনেকে বাসার মধ্যে অ্যাকুরিয়াম থাকে, অ্যাকুরিয়ামের মধ্যে মাছ থাকে, তাহলে টোটাল এই অ্যাকুরিয়ামটাই একটা বাস্তুতন্ত্র। কারণ হচ্ছে কি, এই পরিবেশে কিছু প্রাণী কী করতেছে? বাস করতেছে। অতএব টোটাল অ্যাকুরিয়ামটাই কি একটা বাস্তুতন্ত্রের উদাহরণ। তো বাস্তুতন্ত্রের সংজ্ঞাটা কি হবে সেটা পরবর্তীতে পরে আসো। বাস্তুতন্ত্রের সংজ্ঞা বোঝার আগে আমাদের একটু মিথস্ক্রিয়া সম্বন্ধে ধারণা লাভ করতে হবে। তো আমরা এখন একটা টপিক সম্বন্ধে একটু জানবো, সেটা হচ্ছে কি মিথস্ক্রিয়া। মিথস্ক্রিয়া কি? মিথস্ক্রিয়া প্রশ্নটা যদি আসে তাহলে একটা ক নাম্বারের প্রশ্ন আসতে পারে, সংজ্ঞা, যে মিথস্ক্রিয়া কাকে বলে। তাহলে দেখো, যে কোনো একটা পরিবেশের মধ্যে, যে কোনো একটা জায়গার মধ্যে, সেখানে অবশ্যই উদ্ভিদ থাকবে, প্রাণী থাকবে, এবং এই উদ্ভিদ এবং প্রাণীগুলা জড়বস্তুর ওপর তাদের একটা সম্পর্ক আছে। যেমন আমি যদি বলি আমার সাথে জড়বস্তুর সম্পর্ক কি, এই যে আমি কাপড়টা পরে আছি, কাপড়টা কিন্তু এখন জড়বস্তু, এর সাথে আমার সম্পর্ক আছে। আমি খালি গায়ে এখানে আসতে পারবো না, এটা আমার বিবেকে বাঁচবে, হ্যাঁ, এটা একটা ভদ্রতা। তারপর হচ্ছে এই যে এটা দিয়ে লিখতেছি, এই জড়বস্তুর সাথে আমার ক্লাসের একটা সম্পর্ক আছে, এটা দিয়ে লিখতে হবে। এই যে মাইক্রোফোন ইউজ করতেছি, ক্যামেরা ইউজ করি, এগুলো জড়বস্তু। তার মানে প্রত্যেকটা জীবের সাথে জড়বস্তুর একটা আন্তঃসম্পর্ক আছে। যেমন হচ্ছে আমি অক্সিজেন গ্রহণ করতেছি, আমি কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করতেছি। তো এই যে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এগুলা কিন্তু জড়বস্তু। এই যে একটা নির্দিষ্ট টেম্পারেচার, তাপমাত্রা বেড়ে যায়, এই জন্য আমি এখানে এসি লাগাইছি যাতে তাপমাত্রা কমে যায়। এই যে তাপমাত্রা হচ্ছে, এটা কি কোনো জীবজ উপাদান না, এটা একটা ভৌত উপাদান, এর সাথে একটা জীবের সম্পর্ক আছে। তো এগুলাকে আন্তঃসম্পর্ক বলা হয়। এই যে আন্তঃসম্পর্ক, এটাই হচ্ছে মিথস্ক্রিয়া। তার মানে উদ্ভিদ এবং প্রাণীর সাথে জড়বস্তুর মধ্যে যে আন্তঃসম্পর্ক বিদ্যমান, এটাকে মিথস্ক্রিয়া বলা হয়।
তাহলে এটাকে কি বলে? এই যে আমার সাথে যে এই যে মার্কার, এই যে কলমটার সম্পর্ক, আমার সাথে স্মার্ট বোর্ডের সম্পর্ক, আমার সাথে আমার এই যে পোশাকের সম্পর্ক, আমার সাথে অক্সিজেনের সম্পর্ক, আমার সাথে তাপমাত্রার সম্পর্ক, আমার সাথে হচ্ছে যে আরও যত উপাদান আছে, এই যে কাঠ, বিভিন্ন সোফা আছে, কাঠ আছে, একটা সুন্দর একটা কি বলে বুকশেলফ আছে, এগুলো সব জড় উপাদান। এদের সাথে যে একটা জীবের সম্পর্ক, এটা হচ্ছে কি? মিথস্ক্রিয়া। তাহলে মিথস্ক্রিয়া কাকে বলে? মিথস্ক্রিয়া হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর সাথে, উদ্ভিদ ও কার সাথে? প্রাণীর সাথে জড় বস্তুর যে আন্তঃসম্পর্ক, তাকে কি বলা হয়? মিথস্ক্রিয়া বলা হয়। তাকে মিথস্ক্রিয়া বলে। এই যে, তাহলে মিথস্ক্রিয়া কাকে বলে? উদ্ভিদ ও প্রাণীর সাথে জড়বস্তুর যে আন্তঃসম্পর্ক বিদ্যমান, উদ্ভিদ এবং প্রাণীর সাথে জড়বস্তুর যে আন্তঃসম্পর্ক বিদ্যমান, তাকে মিথস্ক্রিয়া বলা হয়। আচ্ছা, এখন আসো যে আমরা বাস্তুতন্ত্রের আগে কেন মিথস্ক্রিয়া বললাম? কোনো এরিয়ার মধ্যে যদি এই মিথস্ক্রিয়া বিদ্যমান থাকে, মানে উদ্ভিদ ও প্রাণীর সাথে জড়বস্তুর যদি আন্তঃসম্পর্ক থাকে, তখন ওই এরিয়াটাকে বাস্তুতন্ত্র বলা হয়। তাহলে বুঝতে হবে বাস্তুতন্ত্র হচ্ছে একটা এরিয়ার নাম। সেই এরিয়ার মধ্যে উদ্ভিদ এবং প্রাণীর সাথে জড়বস্তুর যে সম্পর্ক, এই সম্পর্কের নাম হচ্ছে মিথস্ক্রিয়া। যেমন আমি যদি আরও চমৎকার উদাহরণ দিয়ে বলি, একটু রোমান্টিক উদাহরণ দিয়ে তোমাদের যদি বলি, তাহলে স্বামী এবং স্ত্রীর মধ্যে যে কেমিস্ট্রি চলে, হ্যাঁ, মানে নতুন নবদম্পত, ধরো হাজব্যান্ড এবং ওয়াইফ নতুন বিবাহ করছে, তাদের ভিতরে খুনসুটি হচ্ছে, একজন আরেকজনকে ফুল দিয়ে টোকা দিচ্ছে, সে আবার আরেকজনকে ফুল দিয়ে টোকা দিচ্ছে, তাদের ভিতরে একটা আন্তঃসম্পর্ক গড়ে উঠছে। এই সম্পর্কটা হচ্ছে মিথস্ক্রিয়া। আর এই সম্পর্কটা যে পরিবেশে গড়ে উঠছে একটা রুমের মধ্যে, টোটাল এই রুমটা হচ্ছে একটা বাস্তুতন্ত্র। কথা কি বুঝাইতে পারছি? তাইলে যেমন উদ্ভিদের সাথে ছোট মাছের সাথে বড় মাছ, ব্যাঙ, এদের একটা সম্পর্ক গড়ে উঠছে একটা পুকুরের মধ্যে। তাহলে উদ্ভিদের সাথে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, তাপমাত্রা, ছোট মাছ, বড় মাছ, এদের ভিতরে যে আন্তঃসম্পর্ক গড়ে উঠছে, এই সম্পর্কটা হচ্ছে মিথস্ক্রিয়া। আর এই মিথস্ক্রিয়াটা গড়ে উঠছে কোথায়? পুকুরের মধ্যে। এই পুকুরটা হচ্ছে বাস্তুতন্ত্র। কথা কি বুঝাইতে পারছি? দিস ইজ দ্য পয়েন্ট। তাহলে বাস্তুতন্ত্র কাকে বলে? বাস্তুতন্ত্র হচ্ছে যে পরিবেশের মধ্যে, বা আমরা এটাকে সহজ করে বলতে পারি, একটি নির্দিষ্ট অঞ্চলে উদ্ভিদ, প্রাণী ও জড় বস্তুর মধ্যে আন্তঃসম্পর্ক গড়ে উঠলে, বা আরও সহজভাবে বলতে পারি, একটি নির্দিষ্ট অঞ্চলে উদ্ভিদ, প্রাণী এবং জড়বস্তুর মধ্যে এই যে মিথস্ক্রিয়া সম্পন্ন হলে, সেই অঞ্চলটাকে বাস্তুতন্ত্র বলা হয়। তাহলে বাস্তুতন্ত্র, এখন আমরা একটু বাস্তুতন্ত্রের সংজ্ঞাটা লেখার চেষ্টা করি, যে বাস্তুতন্ত্র কি? বাস্তুতন্ত্র হচ্ছে কি? তাহলে আমরা বাস্তুতন্ত্র হচ্ছে যে একটি নির্দিষ্ট অঞ্চলে কি বলে? উদ্ভিদ, প্রাণী ও জড় পদার্থের মধ্যে, উদ্ভিদ, প্রাণী ও জড় পদার্থের মধ্যে আন্তঃসম্পর্ক গড়ে উঠলে, আন্তঃসম্পর্ক গড়ে উঠলে কি বলে? সেই অঞ্চলটাকে, ওই অঞ্চলকে বাস্তুতন্ত্র বলে।
এটা হলো বাস্তুতন্ত্রের সুন্দর একটা সংজ্ঞা, যে একটি নির্দিষ্ট অঞ্চলে উদ্ভিদ, প্রাণী ও জড় পদার্থের মধ্যে আন্তঃসম্পর্ক গড়ে উঠলে ওই অঞ্চলকে বাস্তুতন্ত্র বলে। আর মিথস্ক্রিয়াটা কি? মিথস্ক্রিয়া হলো একটা উদ্ভিদ, প্রাণী এবং জড়বস্তুর মধ্যে যে আন্তঃসম্পর্ক, এই আন্তঃসম্পর্কটাকে মিথস্ক্রিয়া বলে। আর যে অঞ্চলের মধ্যে এই আন্তঃসম্পর্ক গড়ে ওঠে সেটাকে বাস্তুতন্ত্র বলা হয়। ওকে, ক্লিয়ার হয়েছে? আশা করি বুঝাইতে পারছি। এটা একটা ক নাম্বার প্রশ্ন হতে পারে। তাহলে বাস্তুতন্ত্র কাকে বলে, মিথস্ক্রিয়া কাকে বলে, এটা মোটামুটি আমরা শিখে নিলাম আলহামদুলিল্লাহ। যেমন বাস্তুতন্ত্র সংক্রান্ত যদি আমরা বলি, যেমন একটা পুকুর, এটা একটা বাস্তুতন্ত্রের উদাহরণ। তা আমরা যদি বাস্তুতন্ত্রের কিছু উদাহরণ দিই, যে বাস্তুতন্ত্রে কি কি উদাহরণ দেওয়া যেতে পারে, উদাহরণ। তো উদাহরণের মধ্যে দিতে পারি যেমন একটা পুকুর একটা বাস্তুতন্ত্র। তারপরে যেমন ধরো তুমি যে পরিবেশে বাস করো, তোমার যে উপজেলার নাম, টোটাল এই উপজেলাটা একটা বাস্তুতন্ত্র, ঠিক আছে? বা হচ্ছে যেমন একটা পুকুর, যেমন সুন্দরবন, এই সুন্দরবন একটা বাস্তুতন্ত্র। বা একটা নদী একটা বাস্তুতন্ত্র। বা হচ্ছে যেমন মরুভূমির ভিতরে কিছু নির্দিষ্ট জীব আলাদা একটা পরিবেশ নিয়ে বাস করে, তাহলে একটা মরুভূমি হচ্ছে একটা বাস্তুতন্ত্র, মরুভূমি, ঠিক আছে? এরকমই যেগুলো প্রত্যেকটাই হচ্ছে কি এক একটা বাস্তুতন্ত্র। বা যেমন ধরো গাজীপুর সিটি, এটা একটা বাস্তুতন্ত্র। ময়মনসিংহ সিটি, এটা একটা বাস্তুতন্ত্র, ঠিক আছে? তো বিভিন্নভাবে এটাকে বলা যেতে পারে। আচ্ছা, এখন আমরা যে প্রশ্নটা পড়ব সেটা হচ্ছে বাস্তুতন্ত্রের উপাদানগুলা, যে বাস্তুতন্ত্রের মধ্যে কি কি উপাদান থাকে এটা আমরা একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। এটা একটা ঘ নাম্বার প্রশ্ন হইতে পারে। পাশাপাশি এখানে ক নাম্বার, খ নাম্বারে অসংখ্য প্রশ্ন আছে। তাহলে আমরা এখন হচ্ছে বাস্তুতন্ত্রের যে উপাদানগুলো আছে এগুলো একটু পড়ার চেষ্টা করব। তোমাদের বইয়ের মধ্যে 286 পৃষ্ঠার মধ্যে সুন্দর একটা চার্ট দেওয়া আছে। জাস্ট তাহলে আমরা একটু সাজিয়ে ফেলি যে বাস্তুতন্ত্রের উপাদান, বাস্তুতন্ত্রের উপাদান সমূহ। তো বাস্তুতন্ত্রের ভিতরে কি কি উপাদান আছে জাস্ট তোমাদের বইয়ের ছকটা আমি উঠাবো, পাশাপাশি বুঝাই দিব। তো বাস্তুতন্ত্রের মধ্যে যে কোনো একটা বাস্তুতন্ত্রের মধ্যে 3 ধরনের উপাদান লক্ষ্য করা যায়। কয় ধরনের উপাদান? 3 ধরনের উপাদান। তো কি কি? যেমন প্রথমে হচ্ছে জড় উপাদান, তারপরে হচ্ছে লক্ষ্য করা যায় হচ্ছে ভৌত উপাদান, এবং লক্ষ্য করা যায় হচ্ছে জীব উপাদান। তাইলে বাস্তুতন্ত্রের মধ্যে কয় ধরনের উপাদান লক্ষ্য করা যায়? বাস্তুতন্ত্রের মধ্যে জড় উপাদান, ভৌত উপাদান এবং জীব উপাদান, 3 ধরনের উপাদান লক্ষ্য করা যায়। এই যে জড় উপাদানগুলো আছে, এই জড় উপাদানগুলোকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে। তার মধ্যে কি কি আছে? যেমন হচ্ছে কি অজৈব উপাদান এবং হচ্ছে জৈব উপাদান। এই যে কোনো জড় পদার্থগুলোকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো জৈব পদার্থ, একটা হলো অজৈব পদার্থ। যেমন অজৈব উপাদানগুলা কি কি? এখানে অজৈব উপাদানগুলার যদি কিছু আমরা কয়েকটা যদি আমরা নাম লিখি, যে একটা বাস্তুতন্ত্রের মধ্যে কি কি অজৈব উপাদান থাকে। অজৈব উপাদান বলতে শোনো, এগুলা প্রথমত এগুলো হলো জড় উপাদান, এদের কোনো জীবন নাই। তো জীবন ছাড়া যত পদার্থ আছে এই পৃথিবীর মধ্যে বা একটা বাস্তুতন্ত্রের মধ্যে সব এটার মধ্যে চলে যাবে। এখন সেটা অজৈব না জৈব সেটা আমরা ইন্ডিকেট কিভাবে করব? যেই পদার্থটা জীব থেকে আসবে সেই পদার্থটা জৈব উপাদানের মধ্যে পড়বে। যেমন জৈব উপাদানের মধ্যে পড়বে হলো একটা জীব দেহ, একটা জীব, ধরো একটা গরু মইরা গেছে, মইরা পইচা ওইদিকে পড়ে আছে, মাটি হয়ে গেছে। তাহলে এই যে গরু, ওই মরা গরু থেকে যে উপাদানগুলা যে পাওয়া গেছে, বা একটা গাছ
গাছ হচ্ছে ডাল ভেঙে পড়ে গেছে, ডাল বা কিছু পাতা টাতা এগুলা হচ্ছে মাটিতে পইরা জৈমে এক ধরনের কালো পদার্থের সৃষ্টি করছে। এই যেটা এটা তাহলে গাছ কি উদ্ভিদ জীব ছিল, তো জীব থেকে যে উপাদান আসছে এটা জৈব উপাদান। তাহলে জৈব উপাদানের মধ্যে কি কি থাকে? জৈব উপাদানের সাধারণত থাকে হিউমাস। এই যে হিউমাস, এখন কথা হলো হিউমাসটা কি? হিউমাস হলো যে কোনো উদ্ভিদ বা প্রাণী জীবন্ত বস্তু ময়রা পইচা যে সারটা হয়, কালো কালো একটা পদার্থ হয়, এটাকে হিউমাস বলা হয়। ঠিক আছে? তারপরে যেমন ধরো গরু থেকে, গরু বা অন্যান্য প্রাণী থেকে যে বিষটা আসছে, গোবর আসছে, এই যে গোবর, এই জন্য গোবর থেকে যে সারটা হয় এটা কিন্তু জৈব সার বলা হয়, কারণ এই গোবরটা আসছে কই থেকে? জীব থেকে। তো জীব থেকে যেই পদার্থটা আসবে সেটাই হচ্ছে কি? জৈব পদার্থ। যেমন হচ্ছে জৈব পদার্থের মধ্যে কি কি আছে আরো? যেমন ধরো উদ্ভিদ ও প্রাণীর বিভিন্ন অংশ হইতে পারে, উদ্ভিদ ও প্রাণীর বিভিন্ন অংশ, মৃত মৃত বস্তু, মৃত জীব, এটাকে আমরা সহজ লিখতে পারি মৃত জীব, হিউমাস, মৃত জীব। তারপরে হচ্ছে জীব থেকে বিভিন্ন টিস্যু আসতে পারে, যেমন জীব থেকে বিভিন্ন কোষ, টিস্যু, তারপরে হচ্ছে তারপরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, কোষ, কোষ, টিস্যু, টিস্যু, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। হ্যাঁ, এই যেগুলা হচ্ছে জৈব উপাদান। তো এগুলা ছাড়া আর যত পদার্থ আছে যেগুলা জীবন নাই, এরা সব হচ্ছে অজৈব উপাদানের মধ্যে। যেমন ধরো আমরা বলতে পারি বাতাস, আমরা বলতে পারি বায়ু, আমরা বলতে পারি পানি, আমরা বলতে পারি পানি, বাতাস, আমরা বলতে পারি অক্সিজেন, আমরা বলতে পারি হচ্ছে কার্বন ডাই অক্সাইড, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের অজৈব উপাদান আছে, যেমন বিভিন্ন ধরনের লবণ আছে, বিভিন্ন অ্যাসিড আছে, তারপর হচ্ছে ক্ষার আছে, এরকম বিভিন্ন আরও এসেটটা অনেক উপাদান আছে ইত্যাদি, আরও কত ধরনের উপাদান আছে, এগুলো সব হলো অজৈব উপাদান। তার মানে বাতাস, পানি, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, তারপরে লবণ, অ্যাসিড, ক্ষার, আর যত উপাদান আছে সব কিছু হচ্ছে অজৈব উপাদানের মধ্যে। যেমন এই যে ধরো বিভিন্ন আয়রন সমৃদ্ধ ফল, আয়রন, ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এগুলো বিভিন্ন আয়নের মধ্যে পড়ে আর কি, এই লবণের মধ্যে চলে যাবে ওইটা। তো এই যে এগুলো সবগুলো হচ্ছে কি? অজৈব উপাদান। তাহলে বাস্তুতন্ত্রে টোটাল হলো 3 ধরনের উপাদান থাকে, একটা হলো জড় উপাদান, ভৌত উপাদান এবং জীব উপাদান। তো জড় উপাদানের মধ্যে আমরা কি পাইলাম? যে 2 ধরনের, একটা হলো অজৈব, একটা জৈব। যে উপাদানগুলো জীব থেকে আসে এগুলো হলো জৈব উপাদান, আর যেগুলো হচ্ছে জীব থেকে আসে না, এছাড়া আর যত জড় বস্তু আছে সব হচ্ছে অজৈব উপাদানের মধ্যে। তার মানে আমি যদি ইনডিরেক্টলি বলি, এই যে স্মার্ট বোর্ড, তারপরে হচ্ছে এই যে মাইক্রোফোন, তারপরে এই যে আমার পোশাক, তারপর ওই যে রাউটার, ওই যে লাইট, ফ্যান যা আছে সব কিছু হচ্ছে কিসের মধ্যে পড়ে? সব কিছু পড়ে হচ্ছে অজৈব উপাদানের মধ্যে। এবং এই যে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, হ্যাঁ, এই যে বাতাস, এই যে পানি, সব হলো অজৈব উপাদান। আচ্ছা, এখন আসা যাক হলো ভৌত উপাদান। ভৌত উপাদান কোনগুলা? তো ভৌত উপাদান এগুলো এক্স্যাক্টলি নির্দিষ্ট কোনো পদার্থ না, এটা হলো পরিবেশকে একটা প্রভাবক হিসেবে কাজ করবে। তো ভৌত উপাদানের মধ্যে কি কি আছে যে একটু ভালোভাবে দেখো। যেমন ধরো তাপমাত্রা, যেমন ধরো কি তাপমাত্রা, তারপর হচ্ছে চাপ, তারপর হচ্ছে বাতাসে আর্দ্রতা, হ্যাঁ আর্দ্রতা, তারপর হচ্ছে আবহাওয়া, জলবায়ু যেগুলো আছে, এই যেগুলা হচ্ছে এগুলা হচ্ছে তোমার হচ্ছে ভৌত উপাদান। তাইলে ভৌত উপাদানের মধ্যে কি আছে? যেমন ধরো বায়ু প্রবাহ, বায়ু না সরাসরি, বায়ু প্রবাহ, বায়ু বাতাস যেটা এটা অজৈব উপাদান, আর বায়ু প্রবাহ যেটা এটা হলো ভৌত উপাদান। যেমন বায়ু প্রবাহ, তারপরে হচ্ছে আরও কি হতে পারে? আমরা যদি একটু বইয়ের ভিতর থেকে দেখি তাহলে যে তারপরে ইম্পর্টেন্ট জিনিস আমরা বাদ দিছি, সেটা হচ্ছে এই যে সূর্যের আলো, এই যেগুলো হচ্ছে সব ভৌত উপাদান। এরপরে সমুদ্রপৃষ্ঠ থেকে কতটা দূরে, কারণ ওই সমুদ্রপৃষ্ঠ থেকে কত দূরে সেটার উপর ভিত্তি করে বাস্তুতন্ত্রের জীবের বৈশিষ্ট্য চেঞ্জ হয়ে যায়।
ঠিক আছে, বাস্তুতন্ত্র চেঞ্জ হয়ে যায়। যেমন সুন্দরবন সমুদ্র উপকূলের কাছে, ওইখানকার মানুষের যে জীবনযাত্রা, ওইখানকার যে জীব পরিবেশ, ওইটার সাথে কিন্তু উত্তরবঙ্গ রাজশাহীর পরিবেশ কিন্তু এক না। ঠিক আছে, ওই এরিয়ার মধ্যে সামুদ্রিক মাছ পাওয়া যায়, রাজশাহীতে কিন্তু সামুদ্রিক মাছ হবে না। তো ডিফারেন্ট আছে, জীব বৈচিত্র্যের মধ্যে পার্থক্য আছে পরিবেশ ভেদে। তার মানে সমুদ্রপৃষ্ঠ থেকে কতটা উচ্চতায়, সমুদ্র পৃষ্ঠ থেকে উচ্চতা বা দূরত্ব, ঠিক আছে, এগুলা হচ্ছে সবই ভৌত উপাদান। তার মানে এগুলা সরাসরি এক্স্যাক্টলি কোনো পদার্থ না, এটা জাস্ট প্রভাবক হিসেবে কাজ করে। যেমন ধরো তাপমাত্রা, চাপ, আর্দ্রতা, বায়ুপ্রবাহ, সূর্যের আলো, সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা, এগুলো হলো ভৌত উপাদান। আচ্ছা, এখন আসা যাক যে পরিবেশের মধ্যে জীব উপাদান কি কি থাকে। পরিবেশের ভিতরে কি কি জীব উপাদান থাকে। তো জীব উপাদানকে আবার হচ্ছে কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো উৎপাদক, খাদক এবং হলো বিয়োজক। এই জীব উপাদানগুলোকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কি উৎপাদক, খাদক, আর একটা হচ্ছে বিয়োজক। তাহলে উৎপাদক, খাদক এবং বিয়োজক, এদের সবার ভিতরে জীবন আছে, এরা হলো জীব। এছাড়া কিন্তু আর কেউ কিন্তু জীব নাই, এদের কারো জীবন নাই, এরা কেউ কিন্তু জীবন সবাই জীবনহীন, মৃত, এদের কারো জীবন নাই, আর এদের সবার জীবন আছে। তো যাদের জীবন আছে বাস্তুতন্ত্রের ভিতরে, তাদেরকে 3 ভাগে ভাগ করা হয়েছে, উৎপাদক, খাদক এবং বিয়োজক। উৎপাদক যারা, এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, এরা হলো সহজ ভাষায় যদি বলি, এরা হলো উদ্ভিদ। এরপরে কি, আচ্ছা বিয়োজক দেখো, জীবদের পচায় ফেলবে। জীব যেমন একটা মৃত বস্তু, মানুষ যখন মরে কবর দেয়, মানুষ আস্তে আস্তে পচে হাড় মিশে যায়। তো মানুষের বডি যে পচে একবারে হাড় হয়ে মিশে গেল, তো মানুষের বডি যে মিশে গেছে, এটা মিশাইছে কে? বিভিন্ন ব্যাকটেরিয়া, ছত্রাক, এগুলা জমে যে জীব জৈব বস্তুকে মাটির সাথে মিশিয়ে ফেলে। এই যেগুলা হচ্ছে কি বিয়োজক। তাহলে বিয়োজক হচ্ছে, যেমন আমরা বলতে পারি ব্যাকটেরিয়া, তারপরে ছত্রাক, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে বিয়োজক। ব্যাকটেরিয়া, তারপর হলো ছত্রাক, এগুলো হচ্ছে বা অণুজীব, সহজ ভাষায় বলতে পারি অণুজীব যেগুলো আছে, এগুলা হচ্ছে কি, এগুলা হচ্ছে বিয়োজক। এখন আসা যাক হচ্ছে খাদক। এই যে খাদক, তো খাদককে আবার বিভিন্নভাবে ভাগ করা হয়েছে। যেমন হলো প্রথম স্তরের খাদক, যারা হচ্ছে প্রথম স্তরের খাদক খারা, এই উৎপাদক যত উদ্ভিদ আছে এদের ভিতরে প্লাস্টিক থাকে, এরা সূর্যালোর সাহায্যে পানি এবং কার্বন ডাই অক্সাইড নিয়ে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে, এরা হচ্ছে উদ্ভিদ। আর খাদক হচ্ছে যারা, এই যে প্রথম স্তরের খাদক, তারা কি করবে? উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করবে। প্রথম স্তরের খাদক কি করবে? উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করবে। এই জন্য প্রথম স্তরের খাদকের আর একটা নাম আছে, তাদেরকে বলা হয় হচ্ছে তৃণভোজী। প্রথম স্তরের খাদককে কি বলা হয়? তৃণভোজী বলা হয়, কারণ তারা উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে। তাহলে আমি ক্লাস নিচ্ছি, একটু পরে দরজা খুললে পরে আসবে। হ্যাঁ, আমি এখনো শেষ হয় না, একটু পরে শেষ হবে, ঠিক আছে? তো আমার বাড়িতে মেহমান আসছে, আমার ভাই, ভাবি, তারপরে হলো ভাইস্তা, ভাস্তি, সবাই আসছে, এই জন্য একটু হট্টগোল করতেছে আর কি। তাহলে প্রথম স্তরের খাদক, এদেরকে বলা হয় হচ্ছে কি, এদের প্রথম স্তরের খাদক, এরা যেহেতু উদ্ভিদকে তৃণ খায়, মানে উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে, এই জন্য এদেরকে তৃণভোজী বলা হয়। এদের ইংরেজিতে এদের আর একটা সুন্দর নাম আছে, এদেরকে বলা হয় হচ্ছে হার্বিভোরাস। তাই এটা একটু মনে রাখবা যে হার্বিভোরাস, এটা একটু মনে রাখবা। আমি এটা একটু
এটা আমি একটু অন্য কালার দিয়ে লিখে দিই। এই যে তৃণভোজী বা এদেরকে কি বলা হয়? হার্বিভোরাস। হার্বিভোরাস, আচ্ছা, এদেরকে বলা হয় হচ্ছে তৃণভোজী বা হার্বিভোরাস। বানাটা হচ্ছে ACRBI, ACRBI, সরি, BI VOROUS, হার্বিভোরাস। HERBIVOROUS, হার্বিভোরাস। এই যে তৃণভোজী বা হার্বিভোরাস। তাহলে প্রথম স্তরের খাদক যারা আছে, প্রথম স্তরের খাদক, এদেরকে তৃণভোজী বলা হয় বা হার্বিভোরাস বলা হয়। তাহলে এই যে হার্বিভোরাস, এটা একটা ক নাম্বারের প্রশ্ন দিতে পারে যে হার্বিভোরাস কাকে বলে, হার্বিভোরাস কি? তাহলে যারা, যে সকল জীব বা যে সকল প্রাণী তৃণ মানে উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে, বা যারা প্রথম স্তরের খাদক, তাদেরকে হার্বিভোরাস বলা হয় বা তৃণভোজী বলা হয়। আচ্ছা, যারা হলো প্রথম স্তরের খাদককে যারা খাবে তারা হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক। যারা প্রথম স্তরের খাদককে খাবে তারা হচ্ছে কি? দ্বিতীয় স্তরের খাদক। দ্বিতীয় স্তরের খাদক। এই দ্বিতীয় স্তরের খাদক, এদেরকে বলা হয় হচ্ছে, এদের আর একটা নাম হচ্ছে কি, এদেরকে বলা হচ্ছে গৌণ খাদক। এই দ্বিতীয় স্তরের খাদককে কি বলা হয়? গৌণ খাদক বলা হয়। তাহলে এই যে এটা একটা ক নাম্বারে একটা প্রশ্ন দিতে পারে, একটা ক নাম্বারের প্রশ্ন দিতে পারে এটা, যে গৌণ খাদক কাকে বলে? গৌণ খাদক কারা? দ্বিতীয় স্তরের খাদক। যারা প্রথম স্তরের খাদককে খাদ্য হিসেবে গ্রহণ করে, তৃণভোজী কাউকে খাদ্য হিসেবে গ্রহণ করে, তারা হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক বা গৌণ খাদক। যেমন ধরো আমি সিম্পলভাবে বলি, যেমন হলো ঘাসফড়িং। ঘাসফড়িং কি খায়? ঘাস খায়। ঘাসফড়িং ঘাস খায়। তাহলে ঘাসফড়িং হচ্ছে তৃণভোজী, ঘাসফড়িং হচ্ছে হার্বিভোরাস। ঠিক আছে, বা প্রথম স্তরের খাদক। আবার ছোট পাখি সেই ঘাসফড়িংকে ধরে খেয়ে ফেললো, তাহলে ছোট পাখি এখানে দ্বিতীয় স্তরের খাদক, বা ছোট পাখিকে আমরা বলবো হচ্ছে গৌণ খাদক। এই গৌণ খাদক, আচ্ছা, ছোট পাখিকে তাহলে আমরা বলবো গৌণ খাদক, রাইট? ওকে, আচ্ছা, এরপরে আসো হচ্ছে তৃতীয় স্তরের খাদক, যারা হলো এই দ্বিতীয় স্তরের খাদ্যকে, এদের যারা খাবে তারা হচ্ছে তৃতীয় স্তরের খাদক। তৃতীয় স্তরের খাদক। আচ্ছা, এই তৃতীয় স্তরের খাদক যারা, এরা হলো, কেউ যদি দ্বিতীয় স্তরের খাদ্য একে খায়, আবার এরা অনেক সময় প্রথম স্তরের খাদ্যকেও খেতে পারে। এই জন্য এরা হলো সাধারণত মাংসাশী প্রাণী। এরা হলো সাধারণত কি? মাংসাশী, যারা হচ্ছে মাংস খেতে পছন্দ করে। তৃতীয় স্তরের খাদক যারা, এরা বেশিরভাগ ক্ষেত্রে দ্বিতীয় স্তর এদেরও খায়। ঠিক আছে? তো যারা হচ্ছে তৃতীয় স্তরের খাদক বা মাংসাশী, এদেরকে বলা হয় হচ্ছে কার্নিভোরাস। মানে সরাসরি তৃতীয় স্তরের খাদককে কার্নিভোরাস বলে, এটা বললে একটু ভুল হবে। কার্নিভোরাস হচ্ছে কারা? যারা মাংসাশী। যারা কি? মাংসাশী। যারা হলো, যেমন ধরো আমি চিন্তা করতে পারি, যেমন বাঘ হরিণকে খাইতে পারে, বাঘ আবার গরুকে খাইতে পারে। ঠিক আছে? তো যেমন ধরো উদাহরণস্বরূপ আমি বলি, যেমন প্রথম স্তরের খাদক একটা ছাগল আমি চিন্তা করি, বা একটা খরগোশ। একটা খরগোশ হচ্ছে প্রথম স্তরের খাদক, কারণ খরগোশ হলো উদ্ভিদ খায়, প্রথম স্তরের খাদক। আর খরগোশকে শেয়াল খাইলো, একটা শেয়াল খরগোশকে ধরে খাইলো, তাহলে শেয়াল হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক। আবার একটা বাঘ শিয়ালকে ধরে খাইলো, তাহলে বাঘ হচ্ছে তখন তৃতীয় স্তরের খাদক। কিন্তু বাঘ শিয়ালকে ধরে খাইছে, এজন্য কি বাঘ কি খরগোশকে ধরে খাইতে পারবে না? সুযোগ পেলে অবশ্যই খাবে, কারণ বাঘ এটা মাংসাশী, মাংসওয়ালা জীব পাইলেই সে সুযোগ পাইলেই খাবে। এখন কাকে খাচ্ছে সেটা দেখার বিষয় নাই। বাঘ কিন্তু কুমিরকেও খাদ্য হিসেবে গ্রহণ করে। তাহলে কুমির হচ্ছে কি, একটা পুকুরের মধ্যে যদি হিসাব করি, সুন্দরবন হিসাব করে সর্বোচ্চ স্তরে খাদ্য হচ্ছে কুমির, কারণ বড় মাছটা সব ধরে কুমির খায়। আবার বাঘ যখন কুমিরকে ধরে খাইলো, তাহলে বাঘ হচ্ছে কি, এই যে, তো একটা খাদক সবসময় একটা স্তরেই থাকবে না,
উল্টাপাল্টা হইতে পারে, এটা খাদ্য শিকলের উপর বিবেচনা হবে, কাকে ধরে খাইছে সেটার উপর বিবেচনা হবে, এটা কোনো ফিক্সড কোনো বিষয় না। তাহলে এই তৃতীয় স্তরের খাদক এরা সাধারণত মাংসাশী হয়, যারা হলো মাংস খেতে পছন্দ করে, জীবন্ত বস্তুর মাংস বা যেটাই হোক, অন্যান্য প্রাণীকে মাংসাশী তো আমরা বুঝি। তো এই মাংসাশী যারা, এদেরকে বলা হচ্ছে কার্নিভোরাস। তাহলে CARNI কার্নিভোরাস, এই তৃতীয় স্তরের খাদ্য এদেরকে কি বলা হয়? কার্নিভোরাস বলা হয়। CARNIVOROUS কার্নিভোরাস বলা হয়। তাহলে এখানে দুইটা টার্ম আমরা বোঝার চেষ্টা করলাম, একটু শেখার চেষ্টা করলাম। একটা হচ্ছে হার্বিভোরাস আর একটা হচ্ছে কার্নিভোরাস। হার্বিভোরাস কারা? তৃণভোজী, যারা উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে, তারা হচ্ছে হার্বিভোরাস। আর কার্নিভোরাস হচ্ছে মাংসাশী, যারা প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করে, তারা হচ্ছে কার্নিভোরাস। তাহলে উদ্ভিদ হচ্ছে কি? যেমন ওই যে আমাদের হিন্দু ধর্মের মিথোলজিতে একটা টার্ম আছে, সেটা হলো নিরামিষ, যারা শুধু শাকসবজি খায়, কোনো আমিষ খায় না, এরা হচ্ছে হার্বিভোরাস। আর যারা হচ্ছে বিভিন্ন প্রাণীর গোস্ত টোস্ত খায়, মানে নিরামিষ না, ঠিক আছে, ওই তারা হচ্ছে কার্নিভোরাস। কথা কি বুঝছো? তার মানে যারা শুধু উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করবে তারা হার্বিভোরাস বা তৃণভোজী, আর যারা হচ্ছে বিভিন্ন প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করবে এরা হচ্ছে মাংসাশী বা হচ্ছে কার্নিভোরাস। ঠিক আছে, আচ্ছা, এই গেল তৃতীয় স্তরের খাদক। এরপরে তৃতীয় স্তরের খাদককে যারা খাদ্য হিসেবে গ্রহণ করবে তারা হচ্ছে সর্বোচ্চ স্তরের খাদক। তারা হচ্ছে কি? তারা হলো সর্বোচ্চ স্তরের খাদক। তাহলে এখানে থাকবে হলো সর্বোচ্চ স্তর, সর্বোচ্চ স্তরের খাদক। এই মোটামুটি হচ্ছে একটা বাস্তুতন্ত্রের উপাদান। তাহলে একটা বাস্তুতন্ত্রের মধ্যে যদি আমরা একটু ভালোভাবে খেয়াল করি, তাহলে টোটাল 3 ধরনের উপাদান আমরা পাবো: জড় উপাদান, ভৌত উপাদান এবং জীব উপাদান। জড় উপাদানগুলোকে 2 ভাগে ভাগ করা হয়েছে, অজৈব উপাদান এবং জৈব উপাদান। আর ভৌত উপাদান এবং হলো জীব উপাদান, জীব উপাদানকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে, উৎপাদক, খাদক এবং হচ্ছে বিয়োজক। তাহলে একটা জিনিস ভালোভাবে খেয়াল করো, এখানে আমরা আরও কিছু তথ্য জানলাম যে এই যে জড় উপাদান যেগুলো, সেগুলোর মধ্যে অজৈব জৈব 2 ভাগে ভাগ করা। অজৈব উপাদানের মধ্যে বায়ু, পানি, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, বিভিন্ন লবণ, আয়ন, অ্যাসিড, ক্ষার ইত্যাদি থাকে। আর জৈব উপাদানের মধ্যে হিউমাস, বিভিন্ন গোবর, মৃত জীব, বিভিন্ন কোষ, টিস্যু, বিভিন্ন জীবের অঙ্গাণু এগুলা থাকে। ভৌত উপাদানের মধ্যে তাপমাত্রা, চাপ, আর্দ্রতা, বায়ু প্রবাহ, সূর্যের আলো, তারপরে সমুদ্রপৃষ্ঠ থেকে কতটা উচ্চতা, এগুলা ডিপেন্ড করে। আর জীব উপাদানের মধ্যে 3 ভাগে ভাগ করা হয়েছে, উৎপাদক, খাদক এবং বিয়োজক। উৎপাদক হচ্ছে যারা হলো যাদের ভিতরে ক্লোরোপ্লাস্ট আছে বা প্লাস্টিড আছে, যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, তারা হচ্ছে উৎপাদক। আর যারা উদ্ভিদকে, যত প্রাণী আছে সাধারণত যত প্রাণী, তারা কেউ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, আর উদ্ভিদের উপর খাদ্যের জন্য নির্ভরশীল। সব প্রাণী হচ্ছে খাদ্যের অন্তর্ভুক্ত। আর হচ্ছে বিয়োজক, এই যে উদ্ভিদ, এই যে প্রাণী, এদেরকে পচানোর জন্য, মৃত বস্তুটা পচানোর জন্য যে অণুজীবগুলা কাজ করে, এরা হচ্ছে বিয়োজকের অন্তর্ভুক্ত। এরপরে আমরা খাদক পেলাম। প্রথম স্তরের খাদক এরা হলো তৃণভোজী, এদেরকে হার্বিভোরাস বলা হয়। দ্বিতীয় স্তরের খাদক এরা হচ্ছে গৌণ খাদক। তো যাদের কাছে আমার সহজ বায়োলজি বই আছে, এই যে সহজ বায়োলজি বইটা যারা আছে, তো এখানে একটা মিস্টেক আছে, যা সেটা আমি বলে দেখি। আমি জানি যে আমার বেশিরভাগ স্টুডেন্ট, এই গ্রুপের মধ্যে যত স্টুডেন্ট আছে প্রত্যেকের কাছে, আমার জানা মতো প্রত্যেকের কাছে আছে, মানে বেশিরভাগ 80% স্টুডেন্টের কাছে এই বইটা আছে। তো এইটার মধ্যে একটু মিস্টেক আছে, এটা জাস্ট আমি খেয়াল করি নাই। গৌণ খাদক যেখানে লেখা আছে দেখবে 189 পৃষ্ঠাতে গৌণ খাদক ব্র্যাকেট দিয়ে হার্বিভোরাস লেখা আছে। এটা একটু মিস্টেক হয়েছে আর কি, পরবর্তী লাস্ট নতুন এডিশনে এটা আমি ঠিক করে দিছি। হার্বিভোরাস হচ্ছে প্রথম স্তরের খাদক যারা, এরা। দ্বিতীয় স্তরের খাদক হচ্ছে এরা হলো গৌণ খাদক, মানে এরা কিন্তু হার্বিভোরাস না। তো এটা একটু মিস্টেক আছে যে গৌণ খাদক ব্র্যাকেট দিয়ে হার্বিভোরাস লেখা আছে অবলিক, হার্বিভোরাস এটা হবে না। হার্বিভোরাস হচ্ছে যারা তৃণভোজী, তারা হচ্ছে হার্বিভোরাস। আর যারা হার্বিভোরাসকে যারা খাদ্য হিসেবে গ্রহণ করে, মানে প্রথম স্তরের খাদ্যকে যারা খাদ্য হিসেবে গ্রহণ করে, এরা হচ্ছে গৌণ খাদক। ঠিক আছে। আর কার্নিভোরাস হচ্ছে যারা মাংসাশী, যারা প্রাণীকে শিকার করে যারা খায়, যেমন বাঘ, শেয়াল, মাংসাশী, এরা হচ্ছে, বা হচ্ছে কাক, হ্যাঁ, এরা হচ্ছে কার্নিভোরাস। আর এরপরে তো সর্বোচ্চ স্তরের খাদ্য গেল। ওকে, এখন দেখো এখান থেকে আমি কোশ্চেনগুলা কিভাবে আনসার করবো, আমার টার্মগুলা কি। তো কোশ্চেনগুলো আমরা কিভাবে আনসার করব, এটা জাস্ট এখান থেকে একটু বিবেচনা করব।
এটা একটা গ নাম্বারের প্রশ্ন বা ঘ নাম্বারের বড় প্রশ্ন হইতে পারে যে বাস্তুতন্ত্রের উপাদানগুলোর বর্ণনা দাও, বা তোমাকে জাস্ট এমনি বলছে একটা বাস্তুতন্ত্রের কথা বললো, সুন্দরবনের কথা বলতে পারে, বা তোমার একটা পুকুরের কথা বললো, বা যে কোনো একটা বাস্তুতন্ত্রের কথা বললো যে এই বাস্তুতন্ত্রের মধ্যে যে কি কি উপাদানগুলো আছে সেগুলোর বর্ণনা দাও। তো তোমার যে বাস্তুতন্ত্রের কথাই বলুক, পুকুরের কথা বলুক, তোমার হচ্ছে মরুভূমির কথা বলুক, সুন্দরবনের কথা বলুক, এভারেজ প্রত্যেকটা বাস্তুতন্ত্রের মধ্যে এই সেম উপাদানগুলো থাকবে। সহজ বিষয়। তো বাস্তুতন্ত্রের উপাদানের বর্ণনা আসলে অবশ্যই তুমি এই যে সুন্দর একটা স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা দিয়ে বর্ণনা দিবা। তো প্রথমে বাস্তুতন্ত্রের সংজ্ঞা দিবা, যে নির্দিষ্ট অঞ্চলের মধ্যে উদ্ভিদ, প্রাণী এবং জড়বস্তুর মধ্যে আন্তঃসম্পর্ক গড়ে ওঠে এই অঞ্চলকে বাস্তুতন্ত্র বলা হয়। নিচে বাস্তুতন্ত্রের উপাদানগুলোর বর্ণনা দেওয়া হলো। তারপর সুন্দর করে এই ছকটা আঁকবা। আঁকার পরে বর্ণনা তোমার মতো করে নিজের মতো করে গুছিয়ে জড় উপাদান, ভৌত উপাদান, জীব উপাদান সম্বন্ধে লিখবা। তোমাদের যে মূল বই আছে, মূল বইয়ের মধ্যে সুন্দর করে দেওয়া আছে। অত ইন ডিটেলস লেখার দরকার নাই, জাস্ট 3টা অপশন করবা, জড় উপাদান, ভৌত উপাদান, জীব উপাদান। এই জাস্ট 3টা অপশন করে 3টা প্যারাতে লিখলা। তো এই স্ট্রাকচারটা তোমার যদি থাকে, তাহলে এই কোশ্চেনের মধ্যে 3-এর মধ্যে 3 পাবা, যদি ঘতে আসে 4-এর মধ্যে 4 পাবা। কিন্তু যদি এই স্ট্রাকচারটা না থাকে তাহলে কিন্তু মার্ক পাবা না। সো তোমাকে যে কাজটা করতে হবে, বাস্তুতন্ত্রের উপাদান সমূহের বর্ণনা, এই টাইপের প্রশ্ন আসলে অবশ্যই তোমাকে এই চিত্র দিতে হবে, এবং এখানে তুমি একটা চিত্র লিখবা। এই যে কথাটা লিখবা, চিত্র লিখবা বাস্তুতন্ত্রের উপাদানসমূহ, বাস্তুতন্ত্রের উপাদানসমূহের ছক। এভাবে লিখতে পারো যে বাস্তুতন্ত্রের উপাদানসমূহের ছক। এই যেভাবে সুন্দর করে ছক, এই কথাটা লিখবা। এরপরে হচ্ছে তুমি বর্ণনা দিবা। যদি এটা থাকে তাহলে বর্ণনা কি লিখছো সেটা আর পড়বে না, এটা দেখেই ফুল মার্ক দেবে। কারণ যে এটা এত সুন্দরভাবে লিখতে পারছে সে বর্ণনাও সুন্দরভাবে লিখতে পারবে। তাইলে দেখো, এটা একটা গ নাম্বার, ঘ নাম্বার গেল। এখন যদি আমরা আলাদা ক নাম্বার, খ নাম্বারের দিকে চিন্তা করি, তাহলে এই যে হার্বিভোরাস ক নাম্বারের প্রশ্ন, তৃণভোজী ক নাম্বারের প্রশ্ন, এই যে গৌণখাদ্যক 3 নম্বর ক নাম্বারের প্রশ্ন, এই যে কার্নিভোরাস ক নাম্বারের প্রশ্ন, এগুলা ক নাম্বারের প্রশ্ন। তারপরে হচ্ছে প্রশ্ন হতে পারে এই যে যেমন উৎপাদক, খ নাম্বারের প্রশ্ন হতে পারে, বিয়োজক, খ নাম্বারের প্রশ্ন হতে পারে, এমনি খাদক বলতে কি বোঝায়, খ নাম্বারের প্রশ্ন হতে পারে, ভৌত উপাদান কি, খ নাম্বারের প্রশ্ন হতে পারে, জীব উপাদান কি বা বলতে কি বোঝায়, খ নাম্বারে বা সংক্ষিপ্ত প্রশ্ন হতে পারে, জড় উপাদান কি, খ নাম্বার বা হচ্ছে শর্ট কোশ্চেন হতে পারে। এই যে যেটা খ নাম্বার আসবে সেটা শর্ট কোশ্চেনও হতে পারে, শর্ট কোশ্চেন হতে পারে, এই যেটাও শর্ট কোশ্চেন হতে পারে। আবার দেখো, এমনিতেই বাস্তুতন্ত্রের উপাদান সমূহ লেখো, এটাই এমনি একটা শর্ট কোশ্চেন দিয়ে দিতে পারে। তো সেই ক্ষেত্রে কোনো আর বর্ণনা দেওয়ার দরকার নাই, জাস্ট ছকটা উঠায় দিলেই হবে। কথা কি বুঝাইতে পারছি? যে বাস্তুতন্ত্রের উপাদান সমূহগুলো নিচে বর্ণনা করে, বা উপাদান সমূহগুলোর নাম নিচে লেখা হলো, এরপরে জাস্ট ছকটা উঠাই দিলে বা বর্ণনা আকারে দিলে যে বাস্তুতন্ত্রের মধ্যে জড় উপাদান, ভৌত উপাদান, 3 ধরনের উপাদান লক্ষ্য করা যায়, জড় উপাদান, ভৌত উপাদান এবং জীব উপাদান। জড় উপাদানের ভিতরে 2 ধরনের উপাদান, অজৈব উপাদান, জৈব উপাদান। ভৌত উপাদানের মধ্যে কী কী থাকে, জৈব উপাদানের কী কী থাকে, জাস্ট একটু বর্ণনা আকারে লিখে দেওয়া। এই তো আশা করি বুঝাইতে পারছি। দেখো, ধরো প্রশ্ন আসছে জড় উপাদান বলতে কি বোঝায়, একটা খ নাম্বারের প্রশ্ন আসছে, বা জড় উপাদানের বর্ণনা দাও, একটা শর্ট কোশ্চেন আসছে, তাহলে তুমি এটার আনসার কিভাবে করবা? তাহলে জড় উপাদান কি? আমরা লিখবো যে বাস্তুতন্ত্রের মধ্যে যে জড় পদার্থগুলো লক্ষ্য করা যায় সেগুলোকেই জড় উপাদান বলা হয়। নিচে জড় উপাদানের বর্ণনা দেওয়া হলো। বাস্তুতন্ত্রের জড় উপাদানগুলোর ভিতরে 2 ধরনের উপাদান লক্ষ্য করা যায়, অজৈব উপাদান, জৈব উপাদান। যে উপাদানগুলো জীব থেকে আসে, সরাসরি উদ্ভিদ বা প্রাণী বা জীব থেকে আসে, এই উপাদানগুলোকে জৈব উপাদান বলা হয়, যেমন হিউমাস, গোবর, মৃত জীব বা মৃত জীবের অঙ্গাণু, কোষ, টিস্যু ইত্যাদি। অন্যদিকে যে জড় উপাদানগুলো জীব থেকে আসে না, জীব থেকে আসা ছাড়া
অন্য যে কোনো উপায় পৃথিবীতে আগে থেকে ছিল যে উপাদানগুলা বা পরিবেশের মধ্যে আগে থেকে যে জড় উপাদানগুলা থাকে যেগুলো জীব থেকে আসে না সে উপাদানগুলোকে অজৈব উপাদান বলা হয়। যেমন বায়ু, পানি, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, লবণ, অ্যাসিড, ক্ষার, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। বুঝাইতে পারছি? আচ্ছা, এই হচ্ছে মোটামুটি আমি যদি সহজ ভাষায় যদি আমি বলি তাহলে এই গেল টোটাল হচ্ছে বর্ণনা। আচ্ছা, এখন দেখো সেমভাবে যদি তোমার ভৌত উপাদান বলতে কি বোঝায় বা ভৌত উপাদানের বর্ণনা দাও এই টাইপের একটা প্রশ্ন আসে, তাহলে হচ্ছে আমি এই যে এটা বেস করে আনসার করব যে ভৌত উপাদান কাকে বলে, ভৌত উপাদানের এক্স্যাক্টলি সংজ্ঞাটা কি হইতে পারে। তো ভৌত উপাদান কি? আচ্ছা, এটা যদি আমরা একটু বলি যে ভৌত উপাদান কি। ভৌত উপাদান সরাসরি কোনো বস্তু না। তাহলে আমরা বলতে পারি যে কোনো বস্তু নয়, বস্তু ছাড়া মানে জীব, জড় বা জীব উপাদান ছাড়া, বাস্তুতন্ত্রের জড় এবং জীব উপাদান ছাড়া, হ্যাঁ, বাস্তুতন্ত্রকে যা কি করে প্রভাবিত করে এমন উপাদানকে ভৌত উপাদান বলা হয়। এক্স্যাক্টলি কি বলবো, জড় উপাদান বা জীব উপাদান ছাড়া, জড় উপাদান বা জীব উপাদান ছাড়া যে যা বাস্তুতন্ত্রকে কি করে প্রভাবিত করে এই উপাদানগুলোকে ভৌত উপাদান বলা হয়। যেমন তাপমাত্রা, চাপ, আর্দ্রতা, বায়ু প্রবাহ, সূর্য আলো, তারপর সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা, তারপরে আবহাওয়া, জলবায়ু, এগুলা সরাসরি এরা নির্দিষ্ট কোনো পদার্থ না বা এরা নির্দিষ্ট কোনো জৈব উপাদানের মধ্যেও না, এরা জড় উপাদান, জীব উপাদানের মধ্যেও না, জড় উপাদানের মধ্যেও না, এরা জাস্ট হচ্ছে প্রভাবক। এরা বাস্তুতন্ত্রকে কী করে প্রভাবিত করে। তোমাদের বইয়ের মধ্যে সুন্দর করে লেখা আছে, জাস্ট একটু বেশি করে রিডিং পড়বা, ঠিক আছে? আমি আগেই বলছি যে এই অধ্যায়টা একটু বর্ণনামূলক, মানে এখান থেকে আনসার করলে যে সরাসরি তুমি 4-এ 4 পাবা, একটু কঠিন, এরপর সহজ করে শিখাই দিছি। ক খতে এক্স্যাক্টলি ক খতে 1 1 2 2 দিবে, শর্ট কোশ্চেনে 2 2 দিবে, বাট সমস্যা বাজে গ এবং ঘতে। তো এই যে গ এবং ঘ টেনশন দূর করে দিছি, স্ট্রাকচার মনে রাখবা, হার্বিভোরাস, কার্নিভোরাস, গৌণ খাদ্য, এগুলো মনে রাখবা, বিয়োজক, ওকে। আচ্ছা, তাহলে হচ্ছে যে এখানে অনেকগুলা কোশ্চেন নিয়ে আলোচনা করা হলো। আমরা হচ্ছে মিথস্ক্রিয়া আলোচনা করলাম, বাস্তুতন্ত্র আলোচনা করলাম, তা বাস্তুতন্ত্র উপাদানগুলো আলোচনা করলাম। এখান থেকে দেখো আরেকটা টপিক আছে, সেটাও একটু আলোচনা করা উচিত, ওটা অনেক সময় পরীক্ষার মধ্যে আসে। দুইটা দেখো, একটা হলো কি, এই যে দেখো কার্নিভোরাস, আরেকটা শব্দ আছে সেটাকে বলা হয় হচ্ছে ওমনিভোরাস। ওমনিভোরাসটাও আমরা একটু লিখে দিব, এই জায়গাতে লিখে দিই যাতে তোমরা বুঝতে পারো যে ওমনিভোরাসটা কি। OMNIVOROUS, ওমনিভোরাস। এই ওমনিভোরাসটা কি? কিছু কিছু জীব আছে যারা একই সাথে মাংসাশীয় মানে কার্নিভোরাসও আবার হার্বিভোরাসও। যেমন একই সাথে তৃণবস্তুকেও খাদ্য হিসেবে গ্রহণ করে, আবার মাংসও খাদ্য হিসেবে গ্রহণ করে। যেমন আমি উদাহরণস্বরূপ যদি বলি, তুমি কুকুরকে যদি রুটি দাও, রুটি খাবে, কুকুরকে ভাত দিলে ভাতও খায়, আবার কুকুরকে একটা মুরগি দিবা, গোস্ত দিবা, গোস্তও খাবে। তাহলে কুকুর হচ্ছে একই সাথে সে তৃণভোজীয়, উদ্ভিদকেও খাইলো, আবার একই সাথে অনেক সময় কুকুর আপেল টাপেলও খায়, ফল টলও খায়। তাহলে কুকুরকে তুমি যদি একটা তৃণ দিচ্ছ, মানে সরাসরি যেমন রুটি দিলাম, ভাত দিলাম, এটা সরাসরি কি উদ্ভিদকে তো খাওয়া হলো, তাহলে সে সরাসরি উদ্ভিদকেও খাদ্য হিসেবে গ্রহণ করতেছে, আবার মাংসকেও খাদ্য হিসেবে গ্রহণ করতেছে। যারা একই সাথে তৃণভোজীয় আবার কার্নিভোরাসও, যারা একই সাথে হার্বিভোরাসও আবার কার্নিভোরাসও, তাদেরকে এই যে ওমনিভোরাস বলা হয়। যেমন এটার উত্তম উদাহরণ হচ্ছে মানুষ একই সাথে সবুজ উদ্ভিদকেও, শাকসবজিও খাচ্ছে, একই সাথে আবার প্রাণীকেও ধরে ধরে খাচ্ছে। তো এই জন্য মানুষকে কি বলা হয়? এটা হচ্ছে ওমনিভোরাস বলা হয়, ওমনিভোরাস। তাহলে ওমনিভোরাস কি? যে সকল প্রাণী বা জীব একই সাথে হার্বিভোরাসও আবার একই সাথে কার্নিভোরাসও,
একই সাথে সবুজ উদ্ভিদকেও খাদ্য হিসেবে গ্রহণ করে, আবার বিভিন্ন প্রাণীকেও খাদ্য হিসেবে গ্রহণ করে, এদেরকে ওমনিভোরাস বলা হয়। ওকে, আরেকটা টার্ম আছে, সেই টার্মটা আমরা একটু জানার চেষ্টা করি, সেটা হচ্ছে স্ক্যাভেঞ্জার বা ধাঙর। ধাঙর, এটা বসনের না ডোসনের? ধাঙর, ডোসনের। ধাঙর বা হচ্ছে কি স্ক্যাভেঞ্জার। SCAVENGER, SCAVENGER, স্ক্যাভেঞ্জার। আচ্ছা, SCAVENGER, স্ক্যাভেঞ্জার বা ধাঙর। এই স্ক্যাভেঞ্জার কাকে বলে বা ধাঙর কাকে বলে, এটা একটু অনেক সময় ক নাম্বারের কোশ্চেন আসে যে স্ক্যাভেঞ্জার কি। আবার এটা নিয়ে একটা খ নাম্বারের সুন্দর প্রশ্ন আসে, একটু পরে আসবো। স্ক্যাভেঞ্জার হচ্ছে যারা, যে সকল জীব জীবন্ত প্রাণীকে খাওয়ার চাইতে মৃত প্রাণীকে খাইতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে। যেমন ধর অনেক বড় একটা ঈগল যদি হয়, ঈগলের সামনে একটা জীবন্ত ছোট পাখি রাখবা আর একটা মরা পাখি রাখবা, ওই ঈগল মরা পাখিটাকে আরামে খাবে, ছোট পাখিকে, জীবন্ত পাখিকে খাইতে সে আরাম পাবে না, মরাটাকে সে ইজিলি খাইতে চাইবে। ঠিক আছে, তো এটা হচ্ছে, এরা হচ্ছে ধাঙর বা হচ্ছে স্ক্যাভেঞ্জার। তাহলে ধাঙর বা স্ক্যাভেঞ্জার কি? যারা হলো কি, যারা একটি বিশেষ শ্রেণীর খাদক, যারা জীবন্ত বস্তুর চেয়ে মৃত প্রাণীর মাংস বা আবর্জনা খেতে পছন্দ করে। যারা কি করে? জীবন্ত বস্তুর চেয়ে মৃত বস্তুকে খেতে পছন্দ করে বা আবর্জনা খেতে পছন্দ করে, তাদেরকে স্ক্যাভেঞ্জার বা ধাঙর বলা হয়। এদেরকে আর একটা নাম বলা যায় আবর্জনা ভুক। আবর্জনা ভুকও এদের বলা হয়। তাহলে স্ক্যাভেঞ্জার বা ধাঙর কাকে বলা হয়? তা ধাঙর কি? যারা জীবন্ত প্রাণীর চাইতে, জীবন্ত বস্তুর চাইতে মৃত বস্তু খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে বা হচ্ছে আবর্জনা খেতে পছন্দ করে, তাদেরকে ধাঙর বা স্ক্যাভেঞ্জার বলা হয়। যেমন এই ধাঙর বা স্ক্যাভেঞ্জারের উদাহরণ কি? যেমন আমরা বলতে পারি হচ্ছে কাক, তারপর হচ্ছে শকুন, কাক, শকুন, তারপরে হচ্ছে হায়না, শিয়াল, তারপর হচ্ছে হায়না, এই যে ইত্যাদি। তাহলে হচ্ছে ধাঙর বা স্ক্যাভেঞ্জার বা আবর্জনা ভুক, যারা জীবন্ত বস্তুর চাইতে মৃত বস্তুকে খাইতে স্বাচ্ছন্দ্য বোধ করে, তারা হচ্ছে কি কাক, শকুন, শিয়াল, হায়না, এগুলো হচ্ছে কি স্ক্যাভেঞ্জার। তো এখানে একটা খ নাম্বার প্রশ্ন আসবে বা আসতে পারে, যেমন প্রশ্ন দিল শকুনকে স্ক্যাভেঞ্জার বলা হয় কেন? শকুনকে কি বলা হয়? স্ক্যাভেঞ্জার বলা হয় কেন? এই যে একটা প্রশ্ন আসতে পারে যে শকুনকে স্ক্যাভেঞ্জার বলা হয় কেন। তাহলে শকুনকে স্ক্যাভেঞ্জার কেন বলা হয়, তাহলে আমরা এটার জন্য কিভাবে আনসার করবো? আমরা প্রথমে স্ক্যাভেঞ্জারের সংজ্ঞা দিব, যে সকল জীব জীবন্ত বস্তুর চাইতে মৃত বস্তুকে খাইতে স্বাচ্ছন্দ্য বোধ করে, তাদেরকে স্ক্যাভেঞ্জার বা ধাঙর বলা হয়। শকুন একইভাবে জীবন্ত বস্তুর চাইতে মৃত বস্তুকে আরামে বা আবর্জনাকে খাদ্য হিসেবে গ্রহণ করতে পছন্দ করে, তাই শকুনকে স্ক্যাভেঞ্জার বা ধাঙর বলা হয়। জাস্ট এভাবে প্রথমে সংজ্ঞা দিয়ে পরে এভাবে আনসার করা। আশা করি এটা বুঝছো। তাহলে শকুনকে স্ক্যাভেঞ্জার বলা হয় কেন? প্রথমে স্ক্যাভেঞ্জারের সংজ্ঞা দিব, যে যারা জীবন্ত বস্তুর চাইতে মৃত বস্তুর মাংস খেতে পছন্দ করে বা আবর্জনা খেতে পছন্দ করে, তাদেরকে স্ক্যাভেঞ্জার বলা হয়। শকুনও একইভাবে তারা জীবন্ত বস্তুর চাইতে মৃত বস্তুর মাংস বা মৃত প্রাণীর মাংস বা আবর্জনা খেতে পছন্দ করে, তাই শকুনকে স্ক্যাভেঞ্জার বলা হয়। ঠিক আছে, এইভাবে স্টেপ বাই স্টেপ আনসার করব। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমাকে একটু দেখানো উচিত ছিল, এই বাস্তুতন্ত্র উপাদানগুলা। একটা বাস্তুতন্ত্র আমরা হচ্ছে একটা খাদ্য শিকল আমরা আর্ট করে সেখানে আমরা একটু দেখার চেষ্টা করি যে কোনটা হলো প্রথম স্তরের খাদক, কোনটা দ্বিতীয় স্তরের খাদক, তৃতীয় স্তরের খাদক। এটা একটা উদাহরণ দিলে আর একটা সুবিধা হবে। তো মাঝখানে তাহলে আমরা একটা উদাহরণ দেই। যেমন হচ্ছে আমরা একটা খাদ্য শিকল যদি আমরা চিন্তা করি, তোমাদের বই থেকেই নিব যাতে বুঝতে সুবিধা হয়। যেমন ধরো ঘাসকে খাইলো হচ্ছে কি ফড়িং, এরপর হচ্ছে ফড়িংকে ধরে খাইলো হচ্ছে ব্যাং, এবং ব্যাংকে ধরে খাইলো হচ্ছে সাপ।
সাপকে আবার খাইলো কে? সাপকে খাইলো হচ্ছে গুই সাপ। গুই সাপ। এই যে একটা খাদ্য শিকল বা ফুড চেইন তৈরি হয়েছে। ঘাস ফড়িং হয়েছে, তাইলে এখানে কে কোনটার মধ্যে যায়? তাহলে হচ্ছে যে ঘাসের ভিতরে প্লাস্টিক থাকে, সূর্য আলোর সাহায্যে নিজের খাদ্য নিজে তৈরি করে, অতএব ঘাস হচ্ছে এখানে উৎপাদক। ঘাস হচ্ছে কি, এটা একটু আমরা অন্য কালার করে দেই তাহলে আর একটু সুন্দর হবে। তাহলে ঘাস হচ্ছে উৎপাদক। ওকে, অ্যালার্ম কি আরো আছে নাকি? মোবাইলের মধ্যে অ্যালার্ম বেজে উঠছে, অ্যালার্মটা বন্ধ করে দিই। ওকে, তাহলে হচ্ছে এখানে ঘাস কি? এখানে ঘাস হচ্ছে উৎপাদক। এরপরে ফড়িং। ফড়িং যেহেতু ঘাস খাইছে, তার মানে ফড়িং হচ্ছে তৃণভোজী বা হচ্ছে প্রথম স্তরের খাদক। প্রথম স্তরের খাদক। দেখো এখানে আরেকটা জিনিস দেখো, প্রথম স্তরের খাদক বা এদেরকে কি বলা হয়? হার্বিভোরাস বলা হয়। তার মানে এই যে এরা হচ্ছে হার্বিভোরাস। আচ্ছা, ওই পাশে লিখলে তো হবে না, নিচে লিখি। এরা হলো তৃণভোজী বা হার্বিভোরাস। আচ্ছা, এরপরে ব্যাঙ হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক। ব্যাঙ হচ্ছে কি? দ্বিতীয় স্তরের খাদক। যেহেতু দ্বিতীয় স্তরের খাদক, তার মানে হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক এদেরকে কি বলা হয়? এদেরকে গৌণ খাদক বলা হয়। অতএব এরা হচ্ছে, এদের আরেকটা নাম হচ্ছে, এরা হলো গৌণ খাদক। আবার সাপ হচ্ছে তৃতীয় স্তরের খাদক। তৃতীয় স্তরের খাদক, বা এরা যেহেতু ব্যাঙকে খাইছে, একটা প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করছে, অতএব এরা হচ্ছে কি? মাংসাশী। আর যেহেতু এরা মাংসাশী, অতএব এদেরকে আমরা বলতে পারি কি? কার্নিভোরাস। এদেরকে বলতে পারি কার্নিভোরাস। আর গুই সাপ হচ্ছে এখানে সর্বোচ্চ স্তরের খাদক। গুই সাপ হচ্ছে সর্বোচ্চ স্তরের খাদক। তাহলে ঘাস হচ্ছে উৎপাদক, ফড়িং এখানে হচ্ছে প্রথম স্তরের খাদক, ব্যাঙ দ্বিতীয় স্তরের খাদক, সাপ তৃতীয় স্তরের খাদক, গুই সাপ হচ্ছে সর্বোচ্চ স্তরের খাদক। ঘাস হচ্ছে এখানে উৎপাদক, ফড়িং যেহেতু প্রথম স্তরের খাদক, অতএব এরা যেহেতু তৃণভোজী, উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করছে, অতএব এরা হচ্ছে হার্বিভোরাস। ব্যাঙ যেহেতু ফড়িংকে খাইছে, প্রথম স্তরের খাদককে খাইছে, অতএব ব্যাঙ হলো দ্বিতীয় স্তরের খাদক বা এদেরকে গৌণ খাদক বলা হয়। সাপ আবার ব্যাঙকে ধরে খাইছে, যেহেতু সাপ মাংসাশী, অতএব সাপ হচ্ছে কার্নিভোরাস। আবার গুই সাপ এ হচ্ছে সর্বোচ্চ স্তরের খাদক। ওকে, তো এই হচ্ছে মোটামুটি জাস্ট এই যে একটা খাদ্যর শিকল থেকে আমরা জাস্ট উপাদানগুলোকে একটু ইন্ডিকেট করার চেষ্টা করলাম। ওকে, তাহলে মোটামুটি হচ্ছে যে আমরা মোটামুটি অনেক কিছুই পড়ে ফেললাম। আমরা পড়লাম হচ্ছে বাস্তুতন্ত্র কি, মিথস্ক্রিয়া কি, তারপরে আমরা পড়লাম হচ্ছে বাস্তুতন্ত্রের যে উপাদানগুলা এবং কোথায় কোথায় থেকে কিভাবে প্রশ্ন হইতে পারে সেটাও আমরা একটু জানার চেষ্টা করলাম। এবং হচ্ছে একটা খাদ্য শিকলের মাধ্যমে আমরা কোন ধরনের উপাদান সেটা একটু বোঝার চেষ্টা করলাম। তারপরে হচ্ছে যে আমরা ধাঙর বা স্ক্যাভেঞ্জার বা আবর্জনা ভুক এইটা কি, তারপর হচ্ছে শকুন বা হচ্ছে হায়না বা শিয়াল এদেরকে স্ক্যাভেঞ্জার বলা হয় কেন সেটা একটু বোঝার চেষ্টা করলাম। ওকে, কতক্ষণ হলো দেখি? 1 ঘন্টা 4 মিনিট হয়েছে না? আমরা আর একটু কন্টিনিউ করতে পারি, মোটামুটি শেষ করে দিব আজকের ক্লাস। তাইলে হচ্ছে যে আমরা হচ্ছে যে ওকে, আমরা পরবর্তী টপিকের মধ্যে যাচ্ছি। আমাদের পরবর্তী টপিক একটা গ নাম্বারের একটা কোশ্চেন, সেটা হচ্ছে ইকোসিস্টেম অফ এ পন্ড। একটি পুকুরের বাস্তুতন্ত্র। পরীক্ষার মধ্যে এটা খুবই যদি সহজ সরল প্রশ্ন হয়, একেবারে খুব সহজ প্রশ্ন হইলে তাহলে এই প্রশ্নটা পরীক্ষার মধ্যে আসবে যে একটি পুকুরের বাস্তুতন্ত্রের বর্ণনা দাও। একটি পুকুরের
বাস্তুতন্ত্রের বর্ণনা দাও। আচ্ছা, আমি পুকুর বানানটা যেখানে লিখছিলাম ভুল লিখছিলাম কিনা মনে হচ্ছে। পুকুর বানান, ঠিক আছে। এই যে অনেক সময় পরীক্ষা দিয়ে আসবা, এসে মনে হবে এটা মনে হয় দেই নাই, ওটা মনে হয় দেই নাই। হ্যাঁ, ওইরকম মনে হয়। যেমন আমার কাছে মনে হয়েছে আমি যে পুকুর বানান লিখছিলাম মনে হয় পয়রু সুগার দিইনি, পরে দেখলাম যে ঠিক আছে। সো পরীক্ষা দিয়ে আসার সময় এরকম মনে হয়, ওইটা মাথায় নিবে না। যেটা শেষ হয়েছে পরীক্ষা দিয়ে আসছে ওটা তো নেভার কাম ব্যাক। সো ওইটার আলহামদুলিল্লাহ, আল্লাহ কাছে বলো আল্লাহ সব কিছু ঠিক করে দিও, শেষ, সব কিছু ঠিক করে দিবে ইনশাল্লাহ। তাহলে পুকুরের বাস্তুতন্ত্র, বাস্তুতন্ত্রের বর্ণনা, এটা হচ্ছে একটা সহজ সরল প্রশ্ন। এটার আরেকটা রূপে এই প্রশ্নটা হইতে পারে, সেটা হচ্ছে একটি আদর্শ বাস্তুতন্ত্রের বর্ণনা দাও। একটি আদর্শ বাস্তুতন্ত্রের বর্ণনা দাও। এটা হলো প্রশ্ন, একটি আদর্শ বাস্তুতন্ত্রের বর্ণনা দাও। এটা হচ্ছে কি একটা প্রশ্ন। সো আমরা একটু একটা আদর্শ বাস্তুতন্ত্রের বর্ণনা চেষ্টা করবো, আমরা একটু চিত্রটা আঁকবো ইনশাল্লাহ। তো আমার সাথে সাথে তোমরাও এই চিত্রটা প্র্যাকটিস করবা। এই একটা আদর্শ বাস্তুতন্ত্রের বর্ণনা বা একটা পুকুরের বাস্তুতন্ত্র বর্ণনা যেটাই আসুক, অবশ্যই চিত্রটা দিতে হবে, চিত্র দিয়ে বর্ণনা দিতে হবে, চিত্র ছাড়া এটার বর্ণনা দেওয়া যাবে না। সো চলো আমরা এই চিত্রটা আঁকি। তো সুন্দরভাবে আমরা একটা পুকুরের চিত্র আর্ট করে ফেলবো ইনশাল্লাহ। একটু কালারফুল করার যদি চেষ্টা করি। আচ্ছা, ওকে ওকে, যেহেতু চিত্র আঁকতেছি আমার কাছে কালারও আছে, সো আমরা একটু কালারফুল চিত্র আঁকার চেষ্টা করি। তোমরা অবশ্যই পেন্সিলে চিত্র আঁকবা, সহজ করে চিত্র আঁকার চেষ্টা করবা, সিম্পলভাবে। আমি যতটা সহজ করে আঁকি এইভাবে সহজ করে আঁকবা, কোনো ধরনের জটিলতা অবলম্বন করবা না। পুকুর আঁকলাম, এখন হচ্ছে আমরা সবুজ সবুজ উদ্ভিদ দিব। সবুজ পুকুরের দুই পাশ দিয়ে এই যে সবুজ উদ্ভিদ থাকবে। এগুলো সবুজ উদ্ভিদ। এদিক দিয়ে আমরা পানি দিয়ে দিই। পানি তো সবুজ কালার দেওয়া যাবে না, পানি অন্য কালার দিতে হবে। জাস্ট আমার সাথে সাথে চিত্র আঁকার চেষ্টা করো, সিম্পল, মানে ও তো আহামরি কঠিন কোনো কিছু নিবা না, সহজভাবে চিত্র আঁকার চেষ্টা করবা। এই দেখো এরকম দুইটা দিছি। এখন আমি এখানে কিছু উদ্ভিদ দিব। তার আগে হচ্ছে আমি পানিটা দিয়ে নিই, যে পানির রেঞ্জটা কতটুকু হবে। এই যে পুকুরের এটা হলো পানি, এতটুকু মতো পানি। তাহলে এখানে কি হবে, সবুজ উদ্ভিদ থাকবে। তাহলে এই যে সবুজ উদ্ভিদ এই দিক দিয়ে আমরা দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেছে, বেশি করার দরকার নাই। এগুলো হলো সবুজ উদ্ভিদ। এছাড়া হচ্ছে কিছু ফাইকোপ্লাঙ্কটন থাকে, যেগুলো হচ্ছে ওই কিছু কিছু ফাইকোপ্লাঙ্কটন মানে যেমন শৈবাল থাকে, তারপর ফাইকোপ্লাঙ্কটন থাকে, যেগুলো নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। সো এখানে কিছু ফাইকোপ্লাঙ্কটন দিয়ে দিই। এই যে বইয়ের মধ্যে যেমনি আছে অমনি দিতে হবে সেটা কিছু না, তুমি জাস্ট এই যে এরকম দিয়ে দাও, এরকম দিয়ে আমাদের ফোটা টোটা দিয়ে দাও, এমন দিয়ে এমনি তোমার ইচ্ছা মতো একটা ডিজাইন করে দাও, কোনো সমস্যা নাই। এটা হলো ফাইকোপ্লাঙ্কটন, ওখানে লিখে দিলেই হবে। আচ্ছা, এরপরে কি থাকে, কিছু কীট পতঙ্গ থাকে বা জুও প্লাঙ্কটন থাকে, যারা হচ্ছে ওই ফাইকোপ্লাঙ্কটনকে খাদ্য হিসেবে গ্রহণ করে। তাহলে আমরা এখন কি করব, ওই যে একটা এই যে ছোট পোকা দিয়ে দিলাম, এই যে ছোট পোকা দিয়ে দিলাম, বা হচ্ছে এই যে আর এক ধরনের এই যে এরকম অন্য ডিজাইনের একটা পোকা দিয়ে দিলাম, ঠিক আছে। বা হচ্ছে একটা জুও প্লাঙ্কটন, ওই যে আরো এই যে জুও প্লাঙ্কটন দিয়ে দিলাম, ঠিক আছে। এরপর পুকুরের মধ্যে কি থাকে, ছোট মাছ থাকে, রাইট। তাহলে আমরা হচ্ছে একটু ছোট মাছ আঁকবো। ছোট মাছ একটু সাদা কালারের হয়। এই যে দিয়ে দিলাম হলো ছোট মাছ। তারপরে আমরা কি দেব, আমরা হচ্ছে বড় মাছ দিব। ছোট মাছ থাকে, এরপর আকৃতিতে একটু বড় করে বড় মাছ দিয়ে দিলাম। এই যে বড় মাছ দিয়ে দিলাম। এরপরে পুকুরের মধ্যে কি থাকে, পুকুরের মধ্যে ব্যাঙ থাকে, রাইট।
পুকুরের মধ্যে কি ব্যাঙ থাকতে পারে। সো এই যেখানে একটা ব্যাঙ আট করে দেই, ধরো এই যেখানে হইলো এই একটা ব্যাঙ, যদিও ব্যাংকটা হয় নাই, ব্যাংক দেওয়ারও দরকার নাই, বাদ দাও। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের কি থাকবে, এখানে একটা করে ছোট মাছ না দিয়ে আর একটা ছোট মাছ, এই যেখানে আর একটা ছোট মাছ দিয়ে দিতে পারি। ওকে, তারপর হচ্ছে কিছু বিয়োজক থাকবে। তো কিছু বিয়োজক দিয়ে দিব, ধরো এই যেখানে এরকম ডট ডট দিয়ে ওই ব্যাকটেরিয়া যেগুলো থাকবো, এই যেগুলো থাকলো। এরপরে এই পাশেও আমরা একটু গাছের পাতা টাতা এই পাশেও দিয়ে দিতে পারি, এই পাশেও গাছের পাতা টাতা দিয়ে দিলাম। মানে উদ্ভিদ, সবচেয়ে বড় কথা যেটা দিতেই হবে, যেটা এখন পর্যন্ত আমরা দেই নাই, মিস করছি, অবশ্যই সূর্য দিতে হবে। অবশ্যই কি করতে হবে, সূর্য দিতে হবে। অবশ্যই সূর্য দিতে হবে, সূর্য দিয়ে সূর্যের আলো দিয়ে দিতে হবে। এই যে, তো যদিও তোমাদের বইয়ের মধ্যে অনেক কিছুই আছে আর আমার এখানে অনেক কিছুই নাই, তার চেয়ে বড় কথা হলো আমার কমপ্লিট চিত্র, আমি এভাবে একটা চিত্র আঁকলেই হয়ে যাবে, এর চেয়ে বেশি কিছু আমার দরকার নাই। জাস্ট আমি যখন ইন্ডিকেট করবো, ইন্ডিকেটগুলোর মধ্যে প্রত্যেকটা জিনিস ঠিক মতো আছে কিনা সেটা আমাকে খেয়াল রাখতে হবে। 1 নম্বর হচ্ছে যেখানে আমার ইন্ডিকেটের মধ্যে উৎপাদকগুলো আছে কিনা। এখন আমি কি করব, ধরো আমি এখন ইন্ডিকেট করব, তাহলে দেখো এখানে উৎপাদক, প্রথমত কথা হলো সূর্যের আলো, আমাকে ইন্ডিকেট করতে হবে সূর্য। তাহলে আমি এখানে যে লিখে দিলাম, এটা হচ্ছে সূর্য। ওকে, সূর্য আছে। তারপর হচ্ছে উৎপাদক আছে কিনা, এই যে এরা হলো উৎপাদক, এই যে উৎপাদক। তাহলে উৎপাদক এখানে আর কি কি আছে, এই যে এরা হচ্ছে কি ফাইকোপ্লাঙ্কটন। জাস্ট এখানে দাগ দিয়ে এখানে লিখে দাও ফাইকোপ্লাঙ্কটন। ফাইকোপ্লাঙ্কটন বানানটা কি, এটা তো ফাইটোপ্লাঙ্কটন, আমি সবসময় ফাইকোপ্লাঙ্কটন বলি আর কি। ফাইকোপ্লাঙ্কটন। আচ্ছা, তাহলে উৎপাদক ফাইকোপ্লাঙ্কটন। এরপরে হচ্ছে তার মানে এই যারা হলো উৎপাদক, এই যে উদ্ভিদ আর ফাইকোপ্লাঙ্কটন বোথ এরা হচ্ছে কি উৎপাদক। তারপর এরা হলো জুওপ্লাঙ্কটন, এটা হচ্ছে কি এটা হলো জুপ্লাঙ্কটন। আচ্ছা, ওইভাবে না লেখে এইভাবে লেখা যায়। আচ্ছা, জুপ্লাঙ্কটন। তাহলে এরা হলো প্রথম স্তরের খাদক, এরা হলো কি প্রথম স্তরের খাদক। কারণ এই জুপ্লাঙ্কটন এরা হচ্ছে এই ফাইটোপ্লাঙ্কটনদের খাদ্য হিসেবে গ্রহণ করে, বা এগুলা এই ছোট কীটগুলা এই উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে, শৈবালকে খাদ্য হিসেবে গ্রহণ করে। আবার এই ছোট মাছ আবার এই জুপ্লাঙ্কটনদের খায়। অতএব এই ছোট মাছ এরা হচ্ছে কি দ্বিতীয় স্তরের খাদক। তাহলে এরা হচ্ছে এই ছোট মাছ হচ্ছে কি দ্বিতীয় স্তরের খাদক। আবার এই যে বড় মাছ আবার ছোট মাছরা খাবে, অতএব এরা হচ্ছে কি তৃতীয় স্তরের খাদক। এখানে বড় মাছ আর যদি আমি অন্য কিছু না রাখি, তাহলে এখানে বড় মাছই হবে কি সর্বোচ্চ স্তরের খাদক। বড় মাছে কি হবে সর্বোচ্চ খাদক। আর এই যেটা দিয়ে দিলাম, এটা হচ্ছে কি বিয়োজক। এই যে দিয়ে দিলাম হচ্ছে বিয়োজক। তাহলে মোটামুটি আমার হয়ে গেছে সূর্য, আমার হচ্ছে উৎপাদক ফাইকোপ্লাঙ্কটন, জুপ্লাঙ্কটন দ্বিতীয় স্তরের খাদক, তারপরে তৃতীয় স্তরের খাদক, বিয়োজক বা সর্বোচ্চ স্তরের খাদক। মোটামুটি আমার হচ্ছে একটা হয়ে গেছে বাস্তুতন্ত্রের হয়েছে। এখন দেখো আমার এই যে এটা হলো ভৌত উপাদান, উৎপাদক এবং খাদক, বিয়োজক হয়েছে। এখন জৈব এবং অজৈব উপাদান আছে, বা জড় উপাদান যেটা আছে, ভৌত উপাদান গেল, জীব উপাদান গেল। এখন কি আমার এখনো কি বাকি আছে,
এখন আমার হচ্ছে কি অজৈব উপাদান, জৈব উপাদানগুলো বা কি বলে জড় উপাদানগুলো বাকি আছে। তাহলে এই যে পুকুরের ভিতরে এগুলো কি কাদা, কাদা না? পুকুরের মধ্যে যেগুলো হলো কাদা, এটার ভিতরে কি বিভিন্ন সোডিয়াম, পটাশিয়াম, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের পদার্থ, সব কিছু তো এটার মধ্যে আছে। তার মানে এই যে এটার ভিতরে যে পদার্থগুলো আছে, এটার ভিতরে যে পদার্থগুলো যে আছে, এই যে পদার্থ যেগুলো আছে, এই পদার্থগুলাই হচ্ছে কি, এগুলো হলো জড় উপাদান। জাস্ট আমি এখানে ডট ডট দিছি, ডট ডট দিছি, ডট ডট দিয়ে আমি একটু ইন্ডিকেট করে দিব। এই যেগুলো হচ্ছে কি উপাদান, এগুলো হচ্ছে জড় উপাদান। তো জাস্ট এখানে একটা জায়গাতে ইন্ডিকেট করে দিয়ে এটা আমি দিয়ে দিলাম, এটা হলো জড় উপাদান। এই যে ইন্ডিকেট করে দিয়ে দিলাম কি, জড় উপাদান, জড় উপাদান। তাহলে দেখো ভালো করে, এখন কিন্তু টোটাল একটা বাস্তুতন্ত্রের যত উপাদান আছে সব কিছু আসলো। তার মানে দেখো, আমি একটা বাস্তুতন্ত্রের চিত্র আঁকি, আমি পুকুরের বাস্তুতন্ত্র আঁকি আর অ্যাকুয়ারিয়ামের বাস্তু যেটাই আমি আঁকি, আমাকে ভৌত উপাদান যেন সেখানে থাকে। আমি তো বাতাসের বেগ, আর্দ্রতা, জল এগুলো তো দেখাইতে পারবো না, সূর্য আলো আমাকে দেখাইতেই হবে। যে বাস্তুতন্ত্রের চিত্র আঁকো সূর্য আলো অবশ্যই থাকতে হবে, সূর্যকে দেখাইতে হবে 100%। তারপরে এখানে উৎপাদক থাকবে, খাদক থাকবে, এবং হলো জড় উপাদানগুলো থাকবে, বিয়োজক থাকবে, জড় উপাদান, সব কিছু এটার মধ্যে আছে। অতএব এটি হচ্ছে একটা আদর্শ বাস্তুতন্ত্র। এখন আমি সুন্দর করে চিত্র লিখব। এই যে চিত্র একটি পুকুরের বাস্তুতন্ত্র বা একটা আদর্শ বাস্তুতন্ত্র। যেহেতু এটা একটা পুকুর, অতএব আমি কি লিখলাম, একটি পুকুরের বাস্তুতন্ত্র, বাস্তুতন্ত্র। এই যে হয়ে গেছে, চিত্র হয়েছে, আঁকা হয়েছে সুন্দরভাবে, কোনো সমস্যা নাই, শেষ। আশা করি আমার সাথে সাথে তোমারও শেষ। এখন দেখো, এখন আমি কি করব, বর্ণনা লিখব। দিস ইজ দ্য পয়েন্ট, যে এখন যে আমি বর্ণনাটা যে লিখব, আমার যদি এরকম একটা গোছানো চিত্র যদি থাকে, এরকম একটা গোছানো চিত্র যদি থাকে, যেখানে সূর্য আছে, উৎপাদক আছে, খাদক আছে, বিয়োজক আছে, জড় উপাদান আছে, এমন একটা চিত্র, এক্স্যাক্টলি বিশুদ্ধ একটা চিত্র থাকলে কিন্তু তোমার যে বর্ণনা কি লিখছো সেটা কিন্তু আর দেখবে না। জাস্ট এখানে স্যার হচ্ছে টিক চিহ্ন দিয়ে 3-এর মধ্যে 3 মার্কস দিয়ে দিবে। এইটা হলো পয়েন্ট, যে আমি প্রশ্নের আনসারটা কিভাবে করব, কতটা সুন্দর করে সাজায় গুছায় করব। একটা পুকুরের বাস্তুতন্ত্রের বর্ণনা দাও, এরকম প্রশ্ন আসছে, বাট তুমি চিত্র দাও নাই, তাহলে তোমাকে 1 দিবে, 3-এর মধ্যে 1 দিবে। একটি আদর্শ বাস্তুতন্ত্রের বর্ণনা দাও, এরকম প্রশ্ন আসছে, চিত্র দাও নাই, এই প্রশ্নে চিত্র চাইবে না। তোমাকে বলছে তরকারি রান্না করো, তোমাকে বলছে তুমি কি দিয়ে ভাত খেয়ে আসছো, তুমি বলছো যে মাছ দিয়ে ভাত খেয়ে আসছি, কিন্তু মাছের সাথে যে মশলা ছিল, মাছের সাথে লবণ ছিল, মরিচ ছিল, পেঁয়াজ ছিল, এগুলো কথা তো বলো নাই। তার অনেক কিছুই আছে, বলতে হয় না, বুঝে নিতে হয়। তোমাকে বলছে একটু দেখা করে তো, তুমি কাপড় টাপড় পরে দেখা করতে আসছো, কে তোমাকেও কি বলছে যে শার্ট পরে কাপড় পরে দেখা করবা না, এরকম বলে নাই। বাট এটা ভদ্রতা, অনেক কিছু আছে যেগুলো বলতে হয় না। সো এই যে একটা পুকুরের বাস্তুতন্ত্রের বর্ণনা বা একটা আদর্শ বাস্তুতন্ত্রের বর্ণনা, এটার জন্য চিত্র চাইবে না, তোমাকে চিত্র দিতে হবে। এখন যেটা বর্ণনা আছে তোমাদের বইয়ের মধ্যে খুব সুন্দর করে বর্ণনা দেওয়া আছে স্টেপ বাই স্টেপ, তুমি জাস্ট এটা একটু যদি রিডিং করে নাও তাহলে হয়ে যাবে। কয়েকটা স্টেপে এটার আনসার করবা। প্রথমে বাস্তুতন্ত্রের সংজ্ঞা দিবা। ধরো এটা পরীক্ষার মধ্যে আসছে, একটি আদর্শ বাস্তুতন্ত্রের বর্ণনা দাও, তাহলে তুমি কি করবা, সুন্দর করে প্রথমে কি করবা, সংজ্ঞাটা দিবা, যে নির্দিষ্ট অঞ্চলের মধ্যে উদ্ভিদ, প্রাণী এবং জড়বস্তুর মধ্যে আন্তঃসম্পর্ক গড়ে ওঠে এই অঞ্চলটাকে বাস্তুতন্ত্র বলা হয়। নিচে একটি পুকুরের বাস্তুতন্ত্র বা আদর্শ বাস্তুতন্ত্রের বর্ণনা দেওয়া হলো। তারপর তুমি সুন্দর করে চিত্রটা আঁকবা, তারপর তুমি নিজের মতো করে বর্ণনাটা লিখবা। বর্ণনাটা কয়েকটা স্টেপে দিবা। 1 নম্বরে স্টেপ দিবা হচ্ছে উৎপাদক, দ্বিতীয় স্টেপ দিবা হচ্ছে খাদক, তৃতীয় স্টেপ দিবা হলো বিয়োজক। এই 3টা স্টেপ। আর হচ্ছে জড় উপাদানের জন্য একটা স্টেপ করবা, ভৌত উপাদানের জন্য একটা স্টেপ করবা। জাস্ট তুমি এভাবে একটা বাস্তুতন্ত্র বর্ণনা দাও, যে প্রথমে হলো জড় উপাদানের একটা স্টেপ, তারপর ভৌত উপাদানের একটা স্টেপ, আর জীব উপাদানের একটা স্টেপ। জড় উপাদান, ভৌত উপাদান 2-1 লাইনে লিখে দাও। জীব উপাদানের মধ্যে উৎপাদক, খাদক, বিয়োজক, এটা একটু বিস্তারিত বর্ণনাটা দাও। ঠিক আছে, জাস্ট একটা বাস্তুতন্ত্রের বর্ণনা দেওয়া।
প্রশ্নের উপর বেস করে এটা বর্ণনা দিতে হবে। যেমন এটার ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে এটার এটা জাস্ট পুকুরের বাস্তুতন্ত্র তোমাদের বইয়ের মধ্যে শুধু উৎপাদক, খাদক এবং বিয়োজক এই তিনটার বর্ণনা দিছে। জাস্ট এই তিনটার বর্ণনা দিলেও হবে, কোনো সমস্যা নাই। উৎপাদক একটা বাস্তুতন্ত্রের বর্ণনা চাইছে, এক্স্যাক্টলি স্পেসিফিক তোমাকে ওইটাই চায় মূলত, যে উৎপাদক, খাদক এবং বিয়োজকের বর্ণনা দিবা। তাহলে এই পুকুরের ক্ষেত্রে আমরা যদি উৎপাদক চিন্তা করি, তাহলে উৎপাদক তো যাদের আমি এই যে পয়েন্ট করলাম, যে তাহলে প্রথমে সংজ্ঞা দিলাম, পরে চিত্র আঁকলাম, তারপরে বর্ণনা দিব, তার কয়েকটা পয়েন্ট হবে উৎপাদক, খাদক, বিয়োজক, তিনটা স্টেপে আমি আনসারটা করব। তো উৎপাদক লিখবো, তারপর বলবো যে কোনো বাস্তুতন্ত্রে যাদের ভিতরে প্লাস্টিক আছে, সবুজ উদ্ভিদ, তারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে সূর্য আলোর সাহায্যে, এরাই হচ্ছে উৎপাদক। তো এই পুকুরের ক্ষেত্রে যে উদ্ভিদ থাকে বা ফাইটোপ্লাঙ্কটন থাকে, এরা হচ্ছে নিজের খাদ্য নিজে তৈরি করে, অতএব এরা হলো উৎপাদক হিসেবে ব্যবহৃত হয়। হয়ে গেল। এখন এরপরে হচ্ছে দাও খাদক। তো খাদক যারা হচ্ছে সবুজ উদ্ভিদের উপর ডিরেক্টলি অর ইনডিরেক্টলি, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সবুজ উদ্ভিদের উপর যে সকল প্রাণীরা খাদ্যের উপর নির্ভরশীল, তারা হচ্ছে খাদক। এই খাদকগুলো হচ্ছে তারপরে আমি দিলাম প্রথম স্তরে খাদক। তো উদ্ভিদের মধ্যে ছোট ছোট জুও প্লাঙ্কটন থাকে, এরা হলো ফাইটোপ্লাঙ্কটনকে খাদ্য হিসেবে গ্রহণ করে, বা শৈবাল বা সবুজ উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে, তাই এরা হচ্ছে প্রথম স্তরে খাদক। তো উদ্ভিদের ভিতরে যে জুও প্লাঙ্কটনগুলো দেখা যায়, এগুলো হচ্ছে প্রথম স্তরে খাদক। তাহলে প্রথম আমার টপিকটা কি হলো, প্রথম উৎপাদক গেলে, এবার খাদকের মধ্যে টপিক হলো প্রথম স্তরে খাদক। তারপর আমরা বলবো যারা উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে, তারা প্রথম স্তরে খাদক। তো এই পুকুরের ক্ষেত্রে এখানে জুও প্লাঙ্কটন ফাইটোপ্লাঙ্কটনকে খাদ্য হিসেবে গ্রহণ করে, তাই জুও প্লাঙ্কটন হচ্ছে প্রথম স্তরে খাদক। এরপরে অপশনে দ্বিতীয় স্তরে খাদক। যারা প্রথম স্তরে খাদককে খাদ্য হিসেবে গ্রহণ করে, তাদেরকে দ্বিতীয় স্তরে খাদক বলা হয় বা গৌণ খাদক বলা হয়। তো এখানে এই পুকুরের ভিতরে ছোট মাছ থাকে, এরা হলো বা কীট পতঙ্গ থাকে, ওরা হলো জুও প্লাঙ্কটনকে খাদ্য হিসেবে গ্রহণ করে, তাই তারা হচ্ছে দ্বিতীয় স্তরে খাদক বা গৌণ খাদক। এরপর হলো তৃতীয় স্তরে খাদক। এরা হলো বড় মাছ, এরা ছোট মাছকে দ্বিতীয় স্তরে খাদককে খাদ্য হিসেবে গ্রহণ করে। পুকুরের ক্ষেত্রে বড় মাছই হলো সর্বোচ্চ স্তরের খাদক, বা এরা হচ্ছে ওই যে কার্নিভোরাস হিসেবে, মানে এরা বড় মাছ হলো কার্নিভোরাস বা তৃতীয় স্তরের খাদক, সর্বোচ্চ খাদক। এরপরে বিয়োজক থাকে, বিভিন্ন অণুজীব থাকে, যে বিভিন্ন জীবীয় বস্তু যেগুলো আছে, উদ্ভিদ প্রাণী, এগুলো যদি মরে যায় ওদেরকে পচাইতে সাহায্য করে বা মাটিতে মিশিয়ে ফেলতে সাহায্য করা হচ্ছে বিয়োজক। এই যে হয়ে গেল, সুন্দরভাবে বর্ণনা হয়ে গেল। জাস্ট একটু রিডিং পড়ো, বইয়ের মধ্যে কিভাবে আছে একটু সুন্দর সাজিয়ে গুছিয়ে দেওয়া আছে, একটু রিডিং পড়ো, বর্ণনাটা মোটামুটি বলা হয়েছে। তাহলে একটা গ নাম্বার বা একটা ঘ নাম্বারের সুন্দর বড় প্রশ্নের উত্তর আমরা পড়ে ফেললাম, আলহামদুলিল্লাহ। আশা করি ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার হওয়ার কথা, কোনো ধরনের সমস্যা থাকার কথা না। ওকে, তো এখন আমরা যে টপিকটা পড়ব সেই টপিকটা হচ্ছে খাদ্য শিকল এবং খাদ্য জাল। এটা একটু আমরা পড়ার চেষ্টা করব। তা আমাদের এখনকার টপিক হচ্ছে কি, খাদ্য শিকল বা হচ্ছে খাদ্য শৃঙ্খল। আর একটা পর্ব হচ্ছে খাদ্য জাল। আমরা খাদ্য শিকল বা খাদ্য শৃঙ্খলটা পড়ার চেষ্টা করি। যেমন তোমাদের আগের যে উদাহরণটা দেওয়া ছিল সেই উদাহরণটাই আমরা দিই। যেমন ছিল হচ্ছে ঘাস, তারপরে ছিল হচ্ছে ঘাসকে খাইলো হচ্ছে ফড়িংকে খাইলো হচ্ছে ব্যাংকে খাইলো হচ্ছে সাপকে খাইলো হচ্ছে গুই সাপ। এই যে একটা আমরা ফুড চেইন দেখতেছি, এটাই হচ্ছে একটা খাদ্য শিকল। এটাই হচ্ছে কি একটা খাদ্য শিকল বা খাদ্য শৃঙ্খল। কে কাকে খাইছে। তো ফড়িং হচ্ছে ঘাস খাইছে, ব্যাং আবার ফড়িংকে খাইছে, সাপ আবার ব্যাংকে খাইছে, গুই সাপ আবার সাপকে খাইছে। তো এই যে এটা খাদ্য শিকল, তাহলে জাস্ট এটাকে আমি সংজ্ঞাটা কিভাবে দিব। এখানে একটা ঘটনা ঘটে গেছে, সেই ঘটনাটা কি, এই ঘাস কি করছে, এখানে সূর্য ছিল, সূর্যের আলোকে কাজে লাগায়া, সূর্যের আলোর যে আলোক শক্তি, এটা ঘাস নিজের মধ্যে জমা করছে। ফড়িং যখন এই ঘাসকে খাইছে, তখন এই যে সূর্য আলো থেকে যে শক্তিটা আসছে, এই শক্তি এখন ঘাস থেকে ফড়িংয়ের মধ্যে স্থানান্তরিত হয়েছে। কি শক্তি? খাদ্য শক্তি। সেই সূর্য আলোক শক্তিটা ঘাস কি করছে, খাদ্য শক্তি হিসেবে জমা রাখছে।
খাদ্য শক্তি হিসেবে জমা রাখছে। এই খাদ্য শক্তি ঘাস থেকে ফড়িংয়ের মধ্যে স্থানান্তরিত হয়েছে। আবার ব্যাঙ যখন এই ফড়িংকে খাদ্য হিসেবে গ্রহণ করছে, সেমভাবে এই খাদ্য শক্তিটা কি হয়েছে, ফড়িং থেকে ব্যাঙের মধ্যে স্থানান্তরিত হয়েছে। আবার সাপ যখন এই ব্যাঙকে হিসেবে খাদ্য গ্রহণ করছে, তখন সেমভাবে এই খাদ্য শক্তি কি হয়েছে, খাদ্য শক্তি, এই শক্তি কি হয়েছে, এই যে শক্তিটা, এই শক্তি আবার কি হলো, ব্যাঙ থেকে সাপের মধ্যে স্থানান্তরিত হলো। গুই সাপ যখন সাপকে খাইলো, তখন এই খাদ্য শক্তি কি হলো, সাপ থেকে গুই সাপের মধ্যে স্থানান্তরিত হলো। এই যে খাদ্য শক্তির যে স্থানান্তর, এটাকেই বলা হয় খাদ্য শিকল বা খাদ্য শৃঙ্খল। এটাকে আমরা দেখতেছি, তার সংজ্ঞা কি বলবো, আমরা সংজ্ঞা কিভাবে প্রকাশ করব? তাইলে উৎপাদক হতে খাদ্য শক্তি বিভিন্ন স্তরের খাদকের মধ্যে যে প্রবাহিত হয়, এই প্রবাহটাকেই খাদ্য শৃঙ্খল বা খাদ্য শিকল বলা হয়। তাহলে খাদ্য শিকল বা খাদ্য শৃঙ্খল কাকে বলে? উৎপাদক থেকে শুরু করে বিভিন্ন স্তরের খাদকের মধ্যে খাদ্য শক্তির প্রবাহকে খাদ্য শৃঙ্খল বলা হয়। তাহলে এই যে খাদ্য শক্তি যে প্রবাহিত হচ্ছে, কোথায় থেকে শুরু হয়েছে? এই যে উৎপাদক থেকে শুরু হয়েছে। উৎপাদক থেকে শুরু করে খাদ্য শক্তি বিভিন্ন স্তরে খাদকের মধ্যে যে প্রবাহিত হয়, এই প্রবাহটাকে কি বলা হয়? খাদ্য শৃঙ্খল বা খাদ্য শিকল বলা হয়। তাহলে সংজ্ঞাটা আমরা কিভাবে লিখতে পারি? উৎপাদক থেকে শুরু করে বিভিন্ন স্তরে খাদকের মধ্যে, এই যে সংজ্ঞাটা লিখে দেই, উৎপাদক থেকে শুরু করে বিভিন্ন স্তরের খাদকের মধ্যে খাদ্য শক্তির প্রবাহকে খাদ্য শিকল বা খাদ্য শৃঙ্খল বলে। এই যে উৎপাদক থেকে শুরু করে বিভিন্ন স্তরের খাদকের মধ্যে খাদ্য শক্তির প্রবাহকে খাদ্য শিকল বা খাদ্য শৃঙ্খল বলে। তাহলে এই যে উৎপাদক কি করবে? খাদ্য শক্তি তৈরি করবে। এই খাদ্য শক্তিটা উৎপাদক থেকে শুরু করে বিভিন্ন স্তরের খাদকের মধ্যে প্রবাহিত হচ্ছে, এই প্রবাহটাই হচ্ছে খাদ্য শিকল বা খাদ্য শৃঙ্খল। আচ্ছা, যেমন এই যে খাদ্য শিকল বা খাদ্য শৃঙ্খল, তাই আমরা কি করলাম, একটা ক নাম্বারের প্রশ্ন পড়লাম, একটা সংজ্ঞা পড়লাম, ঠিক আছে? তো এখন আমরা একটা বড় প্রশ্ন একটু পড়ব, যে খাদ্য শিকল বা খাদ্য শৃঙ্খলের প্রকারভেদ বর্ণনা করো, বা খাদ্য শিকল বা খাদ্য শৃঙ্খল এটার বর্ণনা দাও, এরকম একটা প্রশ্ন। তো এই যে খাদ্য শিকল বা খাদ্য শৃঙ্খল, এটাকে যদি আমরা প্রকারভেদ করি, এটা কয় ভাগে ভাগ করা যায়? খাদ্য শিকলকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে শিকারজীবী খাদ্য শিকল, পরজীবী খাদ্য শিকল, আর একটা হচ্ছে মৃতজীবী খাদ্য শিকল। তাহলে খাদ্য শিকলকে কয় ভাগে ভাগ করা হয়েছে? খাদ্য শিকল হচ্ছে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কি? একটা হচ্ছে শিকারজীবী খাদ্য শিকল, আর একটা হচ্ছে পরজীবী খাদ্য শিকল, আর একটা হচ্ছে কি? মৃতজীবী খাদ্য শিকল। তাহলে খাদ্য শিকল কয় প্রকার? খাদ্য শিকল হচ্ছে 3 প্রকার: শিকারজীবী, মৃতজীবী, পরজীবী। শিকারজীবী খাদ্য শিকল, পরজীবী খাদ্য শিকল, মৃতজীবী খাদ্য শিকল। এই যে খাদ্য শিকলটা দেখানো হলো, এই খাদ্য শিকলটা হচ্ছে একটা শিকারজীবী খাদ্য শিকল। এখানে দেখো, এখানে আকৃতি বড় হইতে থাকবে। যেমন ফড়িং প্রথম স্তরের খাদক, এটা দ্বিতীয় স্তরের খাদক, এটা তৃতীয় স্তরের খাদক। এটা হলো প্রথম স্তরের খাদক, এটা দ্বিতীয় স্তরের খাদক, এটা তৃতীয় স্তরের খাদক, এটা হলো সর্বোচ্চ খাদক। তো এখানে কি হলো, প্রথম স্তরের খাদকের চেয়ে দ্বিতীয় স্তরের খাদকের আকৃতি বড়, ফড়িংয়ের চেয়ে ব্যাঙ বড়, ব্যাঙের চেয়ে সাপ বড়, সাপের চেয়ে গুই সাপ বড়।
তাহলে এবং হচ্ছে এরা পরস্পর একজন আরেকজনকে শিকার করবে, যেমন ব্যাঙ লাফ দিয়ে ধরে ফড়িং রেখে ফেলে, সাপ আবার খপ করে ব্যাঙে ধরে, গুই সাপ আবার ধাম করে সাপড়ে ধরে। তার মানে যেই খাদ্য শিকলের মধ্যে খাদ্য স্তরের এই খাদকের স্তরের মানে যে খাদ্য শিকলের মধ্যে খাদকেরা একে অন্যকে শিকার করে এবং প্রথম স্তরের খাদক পর্যায়ক্রমে খাদকের আকৃতি বৃদ্ধি পায়, বা হচ্ছে পর্যায়ক্রমে প্রথম স্তরের খাদক সবচেয়ে আকৃতিতে ছোট থাকে, এটা হলো শিকারজীবী খাদ্য শিকল। তো এক একটা স্তরে খাদক আর একটা স্তরে খাদককে কি করবে? শিকার করবে, 1 নাম্বার পয়েন্ট। এবং এদের আকৃতি আস্তে আস্তে বড় হইতে থাকবে, এর চেয়ে ও বড়, এর চেয়ে ও বড়, এর চেয়ে ও বড়। এরা হচ্ছে কি? এটা হলো শিকারজীবী খাদ্য শিকল। তাহলে শিকারজীবী খাদ্য শিকল, এই যে শিকারজীবী। তাই একটা হলে একজন অন্যজনকে কি করবে? শিকার করবে, শিকার করবে। এটা হলো 1 নাম্বার পয়েন্ট। এবং পর্যায়ক্রমিকভাবে আকার কি হবে? পর্যায়ক্রমিকভাবে খাদ্য স্তরের আকার কি হবে? আকার বৃদ্ধি পাবে, আকার বৃদ্ধি পাবে। তাহলে আমরা হচ্ছে শিকারজীবী খাদ্য শিকল কাকে বলি, এটার সংজ্ঞাটা কিভাবে বলতে পারি? এটা শিকারটা বলি যে খাদ্য শিকলের প্রথম স্তরে খাদক আকারে সবচেয়ে ছোট থাকে এবং পর্যায়ক্রমে উপরের খাদকরা নিচের স্তরের খাদককে শিকার করে। এই যে উল্টাভাবেও আমরা বলছি আর কি, এখানে আমি উল্টাভাবে বলছি। তাহলে যে খাদ্য শিকলের মধ্যে প্রথম স্তরে খাদ্য আকৃতিতে সবচেয়ে ছোট হয়, এটা দেখো, এ সবচেয়ে বড়, তার চেয়ে ছোট, তার চেয়ে ছোট, তার চেয়ে ছোট, সবচেয়ে ছোট হলো প্রথম স্তরের খাদ্য। তাহলে এবং যে খাদ্য শিকলের মধ্যে প্রথম স্তরের খাদ্য আকৃতিতে সবচেয়ে ছোট হয় এবং একটা স্তরে খাদ্য অপর স্তরের খাদ্যকে শিকার করে, শিকার করবে, তারা হচ্ছে কি? তারা হচ্ছে এটা হলো শিকারজীবী খাদ্য শিকল। তাহলে আমরা এই যে সংজ্ঞাটা দিব, শিকারজীবী খাদ্য শিকল কাকে বলে? শিকারজীবী খাদ্য শিকল তাহলে হচ্ছে যে খাদ্য শিকলের মধ্যে প্রথম স্তরে খাদক এই যে আকার বৃদ্ধি পায় বা হচ্ছে পর্যায়ক্রমিকভাবে আকার বৃদ্ধি পায়, অথবা প্রথম স্তরে খাদক আকারে সবচেয়ে ছোট হয় এবং একটা স্তরে খাদক অপর স্তরে খাদককে কি করে? শিকার করে, সেটাকে শিকারজীবী খাদ্য শিকল বলা হয়। যেমন এই যে একটা খাদ্য শিকল আমরা দিয়ে দিলাম। এবং এই শিকারজীবী খাদ্য শিকলকে সম্পূর্ণ খাদ্য শিকল বলা হয়, সম্পূর্ণ খাদ্য শিকল বলা হয়, খাদ্য শিকল বলা হয়। আর এই পরজীবী এবং মৃতজীবী এই দুইটাকে অসম্পূর্ণ খাদ্য শিকল বলা হয়। এই দুটো কি? এই দুটো হচ্ছে অসম্পূর্ণ খাদ্য শিকল বলা হয়। তো এই দুটাকে কেন অসম্পূর্ণ বলা হয় সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। অসম্পূর্ণ কেন বলা হয়? যেমন একটা পরজীবী খাদ্য শিকল আমরা দেখি, তোমাদের বইয়ের যে উদাহরণ সেটি দিয়ে, যেমন মানুষ, এটা একটু অন্য রং দিয়ে দিই, যেমন ধরো মানুষকে খাইলে হচ্ছে মশাকে খাইলে আবার ভাইরাস বা ডেঙ্গু। আচ্ছা, তাইলে এটা হচ্ছে একটা পরজীবী খাদ্য শিকল। মানুষকে মশা খাইছে, মশাকে ডেঙ্গু। দেখো এখানে কিন্তু উৎপাদক নাই। এই যে শিকারজীবী খাদ্য শিকল, এখানে কি ছিল? এই যে এখানে উৎপাদক ছিল। এখানে উৎপাদক থাকার কারণে এটা ছিল সম্পূর্ণ খাদ্য শিকল। কিন্তু এই যে পরজীবী খাদ্য শিকল, যেটা একটা আর একটা পরজীবী হিসেবে কাজ করতেছে, এখানে কিন্তু উৎপাদক নাই। যেহেতু এটার মধ্যে উৎপাদক নাই, এই জন্য এটা পরজীবী, এটা হলো অসম্পূর্ণ খাদ্য শিকল। সেমভাবে একটা মৃতজীবী খাদ্য শিকল যদি আমরা দেখি, যেমন হচ্ছে মৃতদেহ, যে কোনো কিছুর মৃতদেহকে খাইলো হচ্ছে কি? ছত্রাককে খাইলো হচ্ছে কি? কেঁচো। তাহলে হচ্ছে যে এই যে মৃত বস্তু কেন্দ্রিক যে খাদ্য শিকল গড়ে উঠছে, এটা হচ্ছে মৃতজীবী খাদ্য শিকল। তাহলে খাদ্য শিকল হচ্ছে কি? পরজীবী খাদ্য শিকল এবং হচ্ছে আরেকটা হচ্ছে মৃতজীবী খাদ্য শিকল। এই যেটা হচ্ছে পরজীবী খাদ্য শিকল, এটা হচ্ছে মৃতজীবী খাদ্য শিকল। তাহলে পরজীবী খাদ্য শিকল কাকে বলে? পরজীবী উদ্ভিদ ও প্রাণীর অধিকাংশ ক্ষেত্রে নিজেদের চেয়ে বড় আকারের পোষক থেকে খাদ্য গ্রহণ করে। দেখো এখানে দেখো, এরা হচ্ছে
যে এর চেয়ে সে বড়, এর চেয়ে সে বড়, এর চেয়ে সে বড়, হ্যাঁ আকার আস্তে আস্তে বৃদ্ধি পাইছে। বাট এটার ক্ষেত্রে কি হয়েছে, মানুষের চেয়ে মশা অনেক ছোট, মশার চেয়ে ভাইরাস অনেক ছোট, এদের আকার হ্রাস পাইছে, আকার ক্ষুদ্র হয়েছে। তার মানে এদের আকার কি পাইছে, এদের স্তর বাড়ার সাথে সাথে আকৃতি হ্রাস পাইছে। এখানে আকার বৃদ্ধি পাইছে আর এখানে আকার হ্রাস পাইছে। এরা হলো অনেক অনেক বড় বস্তুর কাছ থেকে তারা খাদ্য গ্রহণ করবে, ঠিক আছে। এবং এরা পরজীবী হিসেবে কাজ করে। যেমন মশা হলো মানুষের পরজীবী। যেমন আমাদের শরীরে উকুন হয়, তাহলে এই যে উকুন আমার শরীরের রক্ত খাচ্ছে, তাহলে এই যে একটা খাদ্য শিকল হলো, এটা হলো একটা পরজীবী খাদ্য শিকল। তাহলে পরজীবী খাদ্য শিকল কাকে বলে? পরজীবী উদ্ভিদ ও প্রাণীর অধিকাংশ ক্ষেত্রে নিজেদের চেয়ে বড় আকারের পোষক দেহ থেকে খাদ্য গ্রহণ করে। আচ্ছা, এটাকে জাস্ট আমরা যদি একটু যদি ধরো ভালো করে বলার চেষ্টা করি, তাহলে আমরা বলতে পারি পরজীবী উদ্ভিদ ও প্রাণীর খাদ্য শিকলকে, এই যে পরজীবী খাদ্য শিকল কাকে বলে? পরজীবী উদ্ভিদ হইতে পারে, এটা প্রাণীও হইতে পারে। যেমন মশা হচ্ছে প্রাণী, আবার পরজীবী একটা উদ্ভিদও হইতে পারত। তাহলে পরজীবী উদ্ভিদ এবং প্রাণীর যে খাদ্য শিকল, সেটাকে পরজীবী খাদ্য শিকল বলা হয়। আবার মৃতজীবী উদ্ভিদ বা প্রাণীর যে খাদ্য শিকল, এটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে, আমরা কিভাবে বলতে পারি, জীবের মৃতদেহ থেকে শুরু হয়ে যদি কোনো খাদ্য শিকল একাধিক স্তরে বিন্যস্ত হয়। আচ্ছা দেখো, জাস্ট আমরা তিনটার সংজ্ঞা একটু ক্লিয়ার করার চেষ্টা করি। প্রাথমিকভাবে আমরা বলছিলাম এটা শিকারজীবী হচ্ছে সম্পূর্ণ খাদ্য শিকল, আর পরজীবী এবং মৃতজীবী হচ্ছে অসম্পূর্ণ খাদ্য শিকল। এটার মূল কারণ কি? শিকারজীবীতে উৎপাদক থাকে, আর পরজীবী এবং মৃতজীবীতে কোনো উৎপাদক থাকে না। উৎপাদক না থাকার কারণে এরা হচ্ছে অসম্পূর্ণ খাদ্য শিকল। এখন তিনটা খাদ্য শিকলের সংজ্ঞাটা একটু ক্লিয়ার করার চেষ্টা করি। শিকারজীবী কি? এরা খাদ্য যখনই স্তরের সংখ্যা বৃদ্ধি পাবে, এদের আকার আস্তে আস্তে বৃদ্ধি পাবে এবং হচ্ছে একটা আর একটা স্তরের খাদ্যকে শিকার করবে। এই জন্য এরা হলো শিকারজীবী খাদ্য শিকল। আর এরা হচ্ছে যত স্তরের সংখ্যা বৃদ্ধি পাবে, এদের আকার আস্তে আস্তে হ্রাস পাবে, এদের আকার বৃদ্ধি পাবে না। হ্যাঁ, এবং হচ্ছে এরা শিকার করবে না। তবে এখানে মূল কথা হচ্ছে কি, এরা পরজীবী হিসেবে কাজ করবে। এরা উদ্ভিদ হইতে পারে, প্রাণীও হইতে পারে। পরজীবী উদ্ভিদ বা প্রাণীর যে খাদ্য শিকল, এটা হলো পরজীবী খাদ্য শিকল। আর একটা হলো মৃতজীবী, যেটা একটা মৃত দেহকেন্দ্রিক যে খাদ্য শিকল গড়ে উঠবে, এটা হচ্ছে মৃতজীবী খাদ্য শিকল। তাহলে শিকারজীবী খাদ্য শিকল আস্তে আস্তে এরা প্রথম স্তরের খাদক আকৃতিতে সবচেয়ে ছোট হবে। পর্যায়ক্রমিকভাবে খাদকের আকৃতি বৃদ্ধি পাবে এবং একজন অন্যজনকে শিকার করবে, শিকারজীবী খাদ্য শিকল। পরজীবী উদ্ভিদ বা প্রাণীকেন্দ্রিক যে খাদ্য শিকল গড়ে উঠবে, এটা হচ্ছে পরজীবী খাদ্য শিকল। মৃত জীব দেহকেন্দ্রিক যে খাদ্য শিকল গড়ে উঠবে, এটা হচ্ছে মৃতজীবী খাদ্য শিকল। শিকারজীবী খাদ্য শিকল এটাকে সম্পূর্ণ খাদ্য শিকল বলা হয়, কারণ এখানে উৎপাদক আছে। পরজীবী এবং মৃতজীবী খাদ্য শিকলকে অসম্পূর্ণ খাদ্য শিকল বলা হয়, কারণ এটা হচ্ছে কি, এখানে উৎপাদক নাই। তাহলে এখান থেকে এই যে অনেকগুলা প্রশ্ন, 1 নাম্বার ক নাম্বার প্রশ্ন হইতে পারে, শিকারজীবী খাদ্য শিকল কাকে বলে, পরজীবী খাদ্য শিকল কাকে বলে, মৃতজীবী খাদ্য শিকল কাকে বলে। পরজীবী খাদ্য শিকল কি? পরজীবী উদ্ভিদ ও প্রাণীকেন্দ্রিক যে খাদ্য শিকল, সেটাকে পরজীবী খাদ্য শিকল বলে। মৃত জীব দেহকেন্দ্রিক কোনো খাদ্য শিকল গড়ে উঠলে তাকে মৃতজীবী খাদ্য শিকল বলা হয়। এখন এটা যদি খ নাম্বারের প্রশ্ন আসে, এটা যদি খ নাম্বারের প্রশ্ন আসে, এটা যদি খ নাম্বারের প্রশ্ন আসে, তাহলে হচ্ছে আমরা কি করব, প্রথমে সংজ্ঞা দিব, সংজ্ঞা দিয়ে একটা খাদ্য শিকল দিব, তারপর একটু বর্ণনা দিব। যেমন জাস্ট আমি একটা উদাহরণ দেখাই। সেটা, আমার মেয়েটা একটু চিল্লাইতেছে, আই এম রিয়েলি সরি। আজকে অনেকগুলা ছোট ছোট বাচ্চা আসছে, এই জন্য খুব খুশি, মানে চিল্লাচিল্লি করতেছে আর কি। আচ্ছা দেখো, তাহলে হচ্ছে যে একটা খ নাম্বারের প্রশ্ন ধরো আসলো যে পরজীবী খাদ্য শিকল বলতে কি বোঝায়। তা আমি প্রথমে কি করব, সংজ্ঞা দিব, বা একটা শর্ট কোশ্চেন আসতে পারে যে পরজীবী খাদ্য শিকল কি। তাহলে আমি প্রথমে কি করব, সংজ্ঞা দিব যে পরজীবী উদ্ভিদ বা প্রাণীকেন্দ্রিক যে খাদ্য শিকল গড়ে ওঠে, তাকে পরজীবী খাদ্য শিকল বলা হয়। তারপরে কি এই একটা খাদ্য শিকল দেবো, ধরো বই যেটা আছে এটাই দিলাম, মানুষ, মশা, ডেঙ্গু। তারপরে একটু বর্ণনা দিব যে মশা এখানে মানুষের পরজীবী হিসেবে কাজ করে, আবার ডেঙ্গু মশার পরজীবী হিসেবে কাজ করে, তাই এই খাদ্য শিকলটাকে পরজীবী খাদ্য শিকল বলা হয়। এখানে
খাদ্যস্তর বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই খাদকের আকৃতি আস্তে আস্তে হ্রাস পায়, কমে যায়। এরা অপেক্ষাকৃত বড় খাদক থেকে খাদ্য গ্রহণ করে। জাস্ট এই যেভাবে বলে দিলাম। খ নাম্বার হোক আর শর্ট কোশ্চেন হোক, দুই দুই পাবো ইনশাল্লাহ। প্রথমে সংজ্ঞা দিব, পরে হচ্ছে এই যে একটা খাদ্য শিকল দিব, তারপরে এটা কেন্দ্রিক একটু বর্ণনা দিব, যে এখানে মানুষের পরজীবী হিসেবে মশা, আবার মশার পরজীবী হিসেবে কাজ করে হচ্ছে ডেঙ্গু। আবার মশার কাছ থেকে যে মানুষের কাছ থেকে মশা খাদ্য নিবে, তো মানুষের আকৃতি অনেক বড়, এরা অপেক্ষাকৃত বড় বড় খাদ্যকের কাছ থেকে খাদ্য গ্রহণ করে। ডেঙ্গু মশার কাছ থেকে খাদ্য নিবে, ডেঙ্গুর চেয়ে মশা আকৃতিতে অনেক বড়। ঠিক আছে, জাস্ট এই কথাটা বলা, যে এখানে হচ্ছে মশা মানুষের পরজীবী, ডেঙ্গু হলো মশার পরজীবী, আর এরা অপেক্ষাকৃত বড় বস্তুর কাছ থেকে খাদ্য নিচ্ছে। হ্যাঁ, যেহেতু এরা পরজীবী সে কাজ করে, অতএব এটা হলো পরজীবী খাদ্য শিকল। আবার দেখো আরেকটা জিনিস, এখন আসলো খ নাম্বারে আসলো বা শর্ট কোশ্চেনের মধ্যে আসলো যে মৃতজীবী খাদ্য শিকল কি। মৃতজীবী খাদ্য শিকল বলতে কি বোঝায়? তাহলে আমরা কি বলবো, মৃতদেহ কেন্দ্রিক যে খাদ্য শিকল গড়ে ওঠে তাকে মৃতজীবী খাদ্য শিকল বলা হয়। তাহলে মৃতদেহ কেন্দ্রিক যে খাদ্য শিকল গড়ে ওঠে বা যে তাকে মৃতদেহ কেন্দ্রিক যে খাদ্য শিকল গড়ে ওঠে তাকে মৃতজীবী খাদ্য শিকল বলা হয়। সংজ্ঞা দিলাম, সেমভাবে এই যে খাদ্য শিকলটা দিব, তারপরে একটু বর্ণনা দিব যে কোনো মৃতদেহকে খাদ্য হিসেবে গ্রহণ করে হলো ছত্রাক, আবার ছত্রাককে খাদ্য হিসেবে গ্রহণ করে হলো কেঁচো। অতএব এটা হচ্ছে একটা মৃতজীবী খাদ্য শিকল। আর যেহেতু এই খাদ্য শিকলের মধ্যে কোনো উৎপাদক নাই, অতএব এই জন্য এটাকে অসম্পূর্ণ খাদ্য শিকল বলা হয়। তাহলে গেল ক নাম্বার, খ নাম্বার গেল, শর্ট কোশ্চেন গেল। পাশাপাশি এখন যদি আমি একটা গ নাম্বার বা ঘ নাম্বারের প্রশ্ন চিন্তা করি, গ বা ঘর প্রশ্ন চিন্তা করি, যে খাদ্য শিকল, বিভিন্ন ধরনের খাদ্য শিকলের বর্ণনা দাও, বিভিন্ন ধরনের খাদ্য শিকলের বর্ণনা দাও, একটা গ নাম্বার প্রশ্ন হইতে পারে যে বিভিন্ন ধরনের খাদ্য শিকলের বর্ণনা দাও, বিভিন্ন ধরনের খাদ্য শিকলের বর্ণনা দাও। তো এটা হচ্ছে একটা গ নাম্বার প্রশ্ন বা ঘ নাম্বার প্রশ্ন দিতে পারে। যদি দিয়ে দেয় তাহলে কোনো কথা নাই, আমি প্রথমে খাদ্য শিকলের বর্ণনা দিব, খাদ্য শিকলের সংজ্ঞা দিব। প্রথমে আমি কি করবো, খাদ্য শিকলের সংজ্ঞা দিব, যে উৎপাদক থেকে খাদ্য শক্তি পর্যায়ক্রমিকভাবে বিভিন্ন স্তরে খাদকের মধ্যে খাদ্য শক্তির প্রবাহকে খাদ্য শিকল বলা হয়। নিচে বিভিন্ন ধরনের খাদ্য শিকলের বর্ণনা দেওয়া হলো। তারপরে হচ্ছে আমি এই শিকারজীবী খাদ্য শিকল এটার বর্ণনা দিব, পরজীবী খাদ্য শিকল এটার বর্ণনা দিব, মৃতজীবী খাদ্য শিকল এটার বর্ণনা দিব। ব্যাস, এরপর আমি ফিনিশিং করব। কিভাবে ফিনিশিং করব, যে এখানে শিকারজীবী খাদ্য শিকলের মধ্যে উৎপাদক থাকে, এটাকে সম্পূর্ণ খাদ্য শিকল বলা হয়। আর মৃতজীবী এবং পরজীবী খাদ্য শিকলের মধ্যে উৎপাদক না থাকায় এদেরকে অসম্পূর্ণ খাদ্য শিকল বলা হয়। ব্যাস, হয়ে গেল। আলহামদুলিল্লাহ, ক্লোজ। বুঝতে পারছো? তো ঘ নাম্বারের এই খাদ্য শিকলের বর্ণনা যদি আসে, জাস্ট প্রথমে খাদ্য শিকলের বর্ণনা নিচে দেওয়া হলো, তারপরে আমি শিকারজীবীর বর্ণনা দেবো, পরজীবী বর্ণনা দেবো, মৃতজীবী বর্ণনা দেবো। অবশ্যই এই যে খাদ্য শিকলগুলা উল্লেখ করব। যখন আমি শিকারজীবী এটার বর্ণনা দেবো, তখন শিকারজীবী একটা উদাহরণ দিব, একটা খাদ্য শিকল দিব, পরজীবীর একটা খাদ্য শিকল দিব, মৃতজীবীর একটা খাদ্য শিকল দিব। এই প্রশ্নের মধ্যে খাদ্য শিকলগুলো যদি এক্স্যাক্টলি সুন্দরভাবে থাকে তাহলে 3-3 পাবা। যদি শুধু বর্ণনা দিছো, খাদ্য শিকল দেও নাই, তাহলে কোনো মার্ক দিবে না। কথা কি বুঝাইতে পারছি? আশা করি কথা বুঝাইতে পারছি। তাহলে এই গেল মোটামুটি খাদ্য শিকলের বর্ণনা। আচ্ছা, এখানে আবার দেখো এগুলা একটা ক নাম্বার প্রশ্ন বা শর্ট কোশ্চেন বা খ নাম্বার প্রশ্ন হইতে পারে। এই যে অসম্পূর্ণ খাদ্য শিকল ক নাম্বার বা হচ্ছে একটা খ নাম্বার অথবা একটা শর্ট কোশ্চেন হইতে পারে, যে অসম্পূর্ণ খাদ্য শিকল বলতে কি বোঝায় বা সম্পূর্ণ খাদ্য শিকল বলতে কি বোঝায়। বা এমনি একটা দিল যে মৃতজীবী খাদ্য শিকলকে অসম্পূর্ণ খাদ্য শিকল বলা হয় কেন, বা প্রশ্ন দিতে পারে পরজীবী খাদ্য শিকলকে অসম্পূর্ণ খাদ্য শিকল বলা হয় কেন। তাহলে এরকম যদি প্রশ্ন দেয়, সেই ক্ষেত্রেও আমরা কি করব, সেমভাবে আনসার করব। যে যদি প্রশ্ন দিল, ধরো এই যে অসম্পূর্ণ খাদ্য শিকল বলতে কি বোঝায়, সেটা আমরা বুঝি যে খাদ্য শিকলের মধ্যে উৎপাদক থাকে না, সেটা হচ্ছে অসম্পূর্ণ খাদ্য শিকল। এখন বলছে যে মৃতজীবী খাদ্য শিকলকে অসম্পূর্ণ খাদ্য শিকল বলা হয় কেন। তো সেক্ষেত্রে আমরা মৃতজীবী খাদ্য শিকল দিব বা সংজ্ঞা দিতে পারি, বা আমরা প্রথমে অসম্পূর্ণ খাদ্য শিকলের সংজ্ঞা দিব। যে খাদ্য শিকলের মধ্যে উৎপাদক থাকে না সেটাকে অসম্পূর্ণ খাদ্য শিকল বলা হয়। তো আমরা একটি মৃতজীবী খাদ্য শিকলকে লক্ষ্য করি, এই যে খাদ্য শিকল দিয়ে দিলাম, তো দেখবো যে একটি মৃতজীবী খাদ্য শিকলগুলো মৃতজীবী জীবদেহ কেন্দ্রিক, এখানে কোনো উৎপাদক থাকে না।
যেহেতু এই ধরনের খাদ্য শিকল উৎপাদক থাকে না, তাই এদেরকে অসম্পূর্ণ খাদ্য শিকল বলা হয়। ব্যাস হয়ে গেল। যেমন ধরো একটা খ নাম্বার প্রশ্ন দিচ্ছে, একটা পরজীবী বলছে যে পরজীবী খাদ্য শিকলকে অসম্পূর্ণ খাদ্য শিকল বলা হয় কেন? তা আমি অসম্পূর্ণ খাদ্য শিকলের সংজ্ঞা দিব, যে খাদ্য শিকলের মধ্যে উৎপাদক অনুপস্থিত থাকে তাকে অসম্পূর্ণ খাদ্য শিকল বলা হয়। এরপরে পরজীবী খাদ্য শিকল, একটি পরজীবী খাদ্য শিকল লক্ষ্য করি। এরপর পরজীবী খাদ্য শিকল দিলাম, তারপরে বলবো যে পরজীবী খাদ্য শিকলগুলো পরজীবী কেন্দ্রিক হচ্ছে এই খাদ্য শিকলগুলো গঠিত হয়। তো এই খাদ্য শিকলগুলোতে কোনো ধরনের উৎপাদক থাকে না, তাই এই পরজীবী খাদ্য শিকলগুলোকে অসম্পূর্ণ খাদ্য শিকল বলা হয়। জাস্ট সিম্পলভাবে আমরা উল্লেখ করলাম। তাহলে হচ্ছে যে আজকের ক্লাসের মধ্যে আমরা কি পড়লাম? আমরা পড়লাম হচ্ছে জাস্ট আমি একটু, যেহেতু হট্টগোল চলতেছে আমি একটু ক্লোজ করে দিই, ইচ্ছা ছিল একটু বেশি পড়াবো, নেক্সট ক্লাসে আবার বেশি করে পড়াবো ইনশাল্লাহ। তাহলে আজকের ক্লাসটা জাস্ট আমরা একটু রিভিউ করার চেষ্টা করি। আমরা পড়লাম হচ্ছে মিথস্ক্রিয়া, বাস্তুতন্ত্র, তারপরে পড়লাম হচ্ছে বাস্তুতন্ত্রের যত উপাদান। এখানে অনেকগুলা কোশ্চেন আমরা ডিটেলস আলোচনা করার চেষ্টা করছি। তারপরে হচ্ছে আমরা ধাঙর, স্ক্যাভেঞ্জার, তারপরে হার্বিভোরাস, কার্নিভোরাস, আদর্শ বাস্তুতন্ত্রের যে চিত্র সেটাও সুন্দর করে আঁকার চেষ্টা করছি, পড়ার চেষ্টা করলাম, এবং বিভিন্ন ধরনের খাদ্য শিকল আমরা পড়লাম। আচ্ছা, এরপরে শিকারজীবী খাদ্য শিকল, মৃতজীবী খাদ্য শিকল, এগুলো পড়লাম। অসম্পূর্ণ খাদ্য শিকল, সম্পূর্ণ খাদ্য শিকল, এটা পড়লাম। তো পরবর্তী ক্লাসের মধ্যে আমরা ইনশাআল্লাহ খাদ্য জাল, তারপরে শক্তি প্রবাহ, পুষ্টি প্রবাহ, হ্যাঁ, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের ট্রফিক লেভেলের মধ্যে সম্পর্ক, এগুলা বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আর ক্লাসের মধ্যে একটু নয়েজ হয়েছে, ছোটো ছোটো পোলাপানগুলো একটু আড্ডা দিয়েছে, আমি রিয়েলি সরি, আমাকে ক্ষমা করবা। ভালো থাকো, আসসালামু আলাইকুম।